ও চায়না C9 লিগ বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য স্কলারশিপের আদ্যপান্ত ও আবেদন প্রক্রিয়া, প্রস্তুতি ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে ওয়েবিনারে স্পিকার হিসেবে উপস্থিত আছেন চায়না একাডেমি অফ সায়েন্সে পিএইচডি গবেষক ও BCYS এর সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু কাউসার ভাইয়া, তিয়ানজিন ইউনিভার্সিটি এর পিএইচডি গবেষক ও BCYS এর যুগ্ম সাধারণ সম্পাদক এডি শুভ্র ভাইয়া। আরো উপস্থিত আছেন চীনের চিংহো ইউনিভার্সিটি মাস্টার্স শিক্ষার্থী ও BCYS এর সাংগঠনিক সম্পাদক নন চৌধুরী অর্জুন ভাইয়া। সেই সাথে উপস্থিত আছেন BCYS এর সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান শিহাব ভাইয়া। আজকে ওয়েবিনারে সভাপতিত্ব করছেন BCYS এর সভাপতি জনাব জান্নাতুল আরিফ ভাইয়া। আমাদের সাথে ট্রান্সেন মিডিয়া ও সোশ্যাল মিডিয়া যুক্ত BCYS এর কার্যনির্বাহী সদস্য, ক্যাম্পাস অ্যাম্বাসেডর, সাধারণ সদস্যবৃন্দ ও সকল দর্শকদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। ওয়েবিনারের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সুলাইবিয়া তাসনিম, জয়েন্ট সেক্রেটারি BCYS এ। আপনারা জেনে থাকবেন 2016 সালে প্রতিষ্ঠার পর থেকেই BCYS এ চীনে অধ্যয়নরত শিক্ষার্থীদের যাবতীয় প্রয়োজন মেটানো, ভাষা ও সাংস্কৃতিক সম্মেলন সহ চীন বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের জন্য নানা গুরুত্বপূর্ণ কাজ করে আসছে। উচ্চশিক্ষার জন্য সকল শিক্ষার্থীদের কাছে বর্তমানে একটি জনপ্রিয় গন্তব্য হলো চীন। অধ্যয়নের ক্ষেত্রে সবচেয়ে আকর্ষণীয় স্কলারশিপ হলো চাইনিজ স্কলারশিপ কাউন্সিলর, চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ। অন্যান্য আকর্ষণীয় স্কলারশিপ গুলোর মাঝে আছে আনসো প্রেসিডেন্সি স্কলারশিপ, বিভিন্ন প্রভিন্সিয়াল গভর্নমেন্ট স্কলারশিপ। আজ আমরা আনসো অ্যান্ড আদার্স স্কলারশিপের আবেদনের যাবতীয় বিষয়গুলো সম্পর্কে বাংলাদেশি শিক্ষার্থীদের অবহিত করব। আপনারা জেনে থাকবেন BCYS এর বেল্ট অ্যান্ড রোড ট্রেনিং একাডেমি সাম্প্রতিক বছরগুলোতে চীনে সকল স্কলারশিপ বিষয়ক ওয়েবিনারে আয়োজন করে আসছে। আমাদের পরবর্তী ওয়েবিনার সম্পর্কে জানতে চোখ রাখুন BCYS এর সোশ্যাল মিডিয়ায়। সুপ্রিয় উপস্থিতি, আমাদের আজকে ওয়েবিনারটি 3টি পর্বে ভাগ করা হয়েছে, যার মধ্যে থাকছে আনসার স্কলারশিপের আবেদন প্রক্রিয়া, এরপর আদার্স স্কলারশিপ, C9 লিগ বিশ্ববিদ্যালয়গুলোর স্কলারশিপ ও আবেদন প্রক্রিয়া এবং কিছু কমন প্রশ্ন নিয়ে প্রশ্নোত্তর পর্ব। ওয়েবিনার সংক্রান্ত আপনার প্রশ্ন থাকলে আমাদের চ্যাট বক্সে বা চলমান ফেসবুক লাইভের কমেন্ট সেকশনে লিখতে পারেন। আমাদের স্পিকারগণ সেসব প্রশ্নের উত্তর ওয়েবিনারের শেষ অংশে দেবেন, তাই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ করছি। সাথে আপনার পরিচিত চীনে পড়তে ইচ্ছুক সবার মাঝে এই তথ্যবহুল ওয়েবিনারটি শেয়ার করতে ভুলবেন না। এছাড়া ওয়েবিনার পরবর্তী আপনাদের জিজ্ঞাসা আমাদের ফেসবুক পেজে লিখতে পারেন। আমাদের বিশেষজ্ঞ প্যানেল এ ধরনের প্রশ্নের সঠিক ও তথ্যপূর্ণ উত্তর দেওয়ার জন্য সর্বদা সচেষ্ট রয়েছে। প্রথমে আমরা আমন্ত্রণ জানাবো আমাদের BCYS এর সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান শিহাব ভাইয়াকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। ভাইয়া, আপনাকে অনুরোধ করছি আমাদেরকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। আপু, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আবারও ধন্যবাদ আপনাকে আমাকে ডাকার জন্য। সেই সাথে আমি আজকের ওয়েবিনারের সম্মানিত সভাপতি জনাব জনাব জান্নাতুল আরিফ ভাই এবং আজকের ওয়েবিনার কে এতদূর পর্যন্ত নিয়ে আসার জন্য বাংলাদেশ চাইনা ইউথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যে সকল কার্যনির্বাহী বোর্ডের সদস্যবৃন্দ, যে সকল ক্যাম্পাস অ্যাম্বাসেডর বৃন্দ, টিম মেম্বার বৃন্দ কাজ করেছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জেনে থাকবেন বাংলাদেশ চাইনা ইউথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন BCYS বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের নিয়ে একটি সংগঠন। আমরা বাংলাদেশি সকল শিক্ষার্থীদের চায়নার শিক্ষা জীবনকে আরো সুমধুর করার জন্য এবং যারা বাংলাদেশ থেকে চায়নাতে আসতে চায় তাদেরকে বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে চায়নার পড়াশোনা করার ব্যবস্থাগুলোকে ভালোভাবে জানানোর জন্য প্রতি বছরই বিভিন্ন ধরনের স্কলারশিপের আয়োজন করে থাকি। আর তারই ধারাবাহিকতার এবারের আয়োজন। আপনারা জেনে থাকবেন আমরা এর পরবর্তীতে আরো কিছু ওয়েবিনার আয়োজন করব। আমাদের এই প্রথম পর্বে আনসো এবং আদার যে স্কলারশিপ গুলো আছে সেগুলো সম্পর্কে যত ধরনের
সাধারণ এবং যত ধরনের অ্যাডভান্স লেভেলের তথ্য আপনাদের দরকার সেই তথ্যগুলো আজকে ওয়েবিনারের মাধ্যমে আপনারা ইনশাল্লাহ পাবেন। আমরা চাই বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা চায়নাতে বিভিন্ন ধরনের স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ পাক, এবং সেই সাথে আমাদের বাংলাদেশের সম্মান আরো বৃদ্ধি পাক বাংলাদেশের এই সকল শিক্ষার্থীদের মাধ্যমে। আর বিসিএস এর এই সকল কাজের ছোট্ট একটি অংশই হচ্ছে স্কলারশিপ নিয়ে বিভিন্ন শিক্ষার্থীদেরকে সাহায্য করা। সেই সাথে আপনারা জেনে থাকবেন যে আমাদের বাংলাদেশ চাইনা ইউথ অ্যাসোসিয়েশন মহাপ্রাচীন নামে একটি ম্যাগাজিন প্রকাশ করে, তার মাধ্যমে আমরা চায়নার বিভিন্ন আহ, বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশ এবং চায়নার সাথে যে বিভিন্ন অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করি। তো আপনারা আমাদের মাহপাজের ম্যাগাজিন অথবা আমাদের ওয়েবসাইটে যদি লক্ষ্য করেন তাহলে আমাদের কার্যাবলী সম্পর্কে সহজেই অনেক তথ্য পেয়ে যাবেন। তো আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আজকের ওয়েবিনারে অংশগ্রহণ করার জন্য। সেই সাথে আবারও আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ চাইনা ইউথ অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করি আজকের ওয়েবিনারটি অনেক ফলপ্রসূ হবে এবং এই ওয়েবিনারের মাধ্যমে আপনারা আপনাদের যত ধরনের প্রশ্ন রয়েছে সেগুলো সহজ উত্তর পেয়ে যাবেন। আবারও ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। সোহাইবি আপু। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। সুপ্রিয় উপস্থিতি, এবার আমরা সরাসরি চলে যাই আজকের ওয়েবিনারের মূল পর্বে। এবার আমরা অনসার স্কলারশিপের আবেদন প্রক্রিয়া নিয়ে সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার জন্য দেখে নিতে চাই চায়না একাডেমি অফ সায়েন্সের পিএইচডি গবেষক ও বিসিওয়াইএস এর সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু কাউসার ভাইয়াকে। ভাইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ওয়েবিনারে। আবু কাউসার ভাইয়া। ভাইয়া, কাইন্ডলি আপনার মাইকটি জি, আনমিউট করবেন। আমাকে আমাকে শোনা যাচ্ছে? জি, এবার শুনতে পাচ্ছি। ধন্যবাদ সোহাইবা তাসনিম আপু আপনাকে। আমি শুরু করছি। স্ক্রিনশটটা দিয়ে নিচ্ছি। দেখা যাচ্ছে? জি, দেখতে পাচ্ছি। আহ ধন্যবাদ। আমি শুরুতেই শু- অনুগ্রহপূর্বক ফুল স্ক্রিন দিলে আমাদের দেখার সুবিধা হচ্ছে। জি, ধন্যবাদ। ঠিক ঠিক আছে। জি, ঠিক আছে, আপনি শুরু করুন। আমি শুরুতেই ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনকে, এবং এই অ্যাসোসিয়েশনের যে বিসিওয়াইএস এর বেল্ট অ্যান্ড রুট একাডেমি, যারা বিভিন্ন স্কলারশিপ বা এসব নিয়ে কাজ করে, সেই তাদেরকে আমি খুব ধন্যবাদ দিতে চাই এই ধরনের একটি সুন্দর প্রোগ্রামের আয়োজন করার জন্য। এটি ছাত্রছাত্রী বা যারা চায়না আসতে ইচ্ছুক আহ, তাদের জন্য খুবই হেল্পফুল হবে বলে আমি আশা করছি। আমি আমার পরিচয় দিয়ে শুরু করছি। আমার নাম মোহাম্মদ আবু কাউসার। আমি কাস আনসো স্কলারশিপের আন্ডারে সাউথ চায়না সি ইনস্টিটিউট অফ ওশেনোলজি চাইনিজ একাডেমি অফ সায়েন্সের আন্ডারে পিএইচডি করছি। আমি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং জয়েন্ট সেক্রেটারি হিসেবে বিসিওয়াইএস এর প্রতিষ্ঠানে আমি আছি, কাজ করছি। তো আজকে শুরু করা যাক। আজকে আমাদের মূল টপিক যেটা নিয়ে কথা বলবো, স্টাডি ইন চায়না, বিশেষ করে কাস আনসো স্কলারশিপ 2026। এটা ইতিমধ্যে সার্কুলার হয়েছে, আপনারা জানেন। সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আশা করছি সবাই খুব ধৈর্য সহকারে সেটি শুনবেন এবং দেখবেন। আহ হোয়াট অ্যাবাউট আনসো? আনসো আসলে কারা বা কি জিনিস? আনসোর ফুল মিনিং আমরা জানি, অ্যালায়েন্স অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল সায়েন্স অর্গানাইজেশন। এটা অ্যাকচুয়ালি প্রতিষ্ঠিত হয়েছিল 2008 সালে। এটা এক ধরনের নন প্রফিট এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ এটা চাইনিজ গভর্নমেন্টের কোনো অর্গানাইজেশন না। তবে চায়না এবং সারা বিশ্বের আরো 36টি পার্টনারশিপ পার্টনারদেরকে নিয়ে এই প্রথম আনসো প্রতিষ্ঠিত হয়েছিল। এবং সেই আনসোর পক্ষ থেকেই আসলে কাস আনসো, অর্থাৎ চাইনিজ একাডেমি অফ সায়েন্স এবং আনসোর সমন্বয়ে পিএইচডি প্রদান ডিগ্রি প্রদান করা হয়, মানে স্কলারশিপটা অফার করা হয়, বিশেষ করে মাস্টার্স এবং পিএইচডি, এই দুটো অপশনই এখানে আছে। তো আমরা একটু জেনে নিই যে কাস আনসো আসলে কি, বা ওয়াই চাইনিজ একাডেমি অফ সায়েন্স। আপনি কেন চাইনিজ একাডেমি অফ সায়েন্স আসতে চান?
সো আমরা এখানে একটা র্যাঙ্কিং দেখতে পাচ্ছি। এই র্যাঙ্কিংটা হচ্ছে নেচার ইন্ডেক্স র্যাঙ্কিং, অর্থাৎ সারা পৃথিবীর সবচেয়ে প্রেস্টিজিয়াস জার্নালদের মধ্যে একটা হচ্ছে নেচার। তো নেচার প্রতি বছর সেখানে কি পরিমাণ পাবলিকেশন হচ্ছে নেচার ইন্ডেক্স জার্নালগুলোতে, সেটার উপর ভিত্তি করে তার একটা র্যাঙ্কিং করে সারা পৃথিবীর সব প্রতিষ্ঠানকে নিয়ে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে চাইনিজ একাডেমি অফ সায়েন্স অর্থাৎ সিএএস এটি নাম্বার ওয়ানে কিন্তু রয়েছে, এবং এটার যে শেয়ার আমরা দেখতে পাচ্ছি বা পাবলিকেশন সংখ্যা যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু দ্বিতীয় যিনি হয়েছেন অর্থাৎ হার্ভার্ড ইউনিভার্সিটি তার চাইতেও ঢের অনেক বেশি। তো সুতরাং সিএএস হোল্ডস দ্য টপ গ্লোবাল পজিশনস, and it almost 6.2% increase the CAS contribution in compare with the previous year. সুতরাং এটি আমরা বুঝতে পারছি যে এটি আসলে কতখানি উচ্চতম একটি প্রতিষ্ঠান এবং পৃথিবীর কোন জায়গায় এটি অবস্থান করছে। এই র্যাঙ্কিংটি 2025 সালের খুব আপডেট র্যাঙ্কিং। সো আমি মনে করি এই জন্যই অন্তত চাইনিজ একাডেমি অফ সায়েন্স থেকে আপনার ডিগ্রি নেওয়া উচিত। এবং চাইনিজ একাডেমি অফ সায়েন্স অ্যাফিলিয়েটেড দুটো বিশ্ববিদ্যালয় রয়েছে চায়নাতে। একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ চাইনিজ একাডেমি অফ সায়েন্স, যেটা আমি এখানে মার্ক করে দিয়েছি, অর্থাৎ ইউকাস। আরেকটা হচ্ছে ইউএসটিসি, ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ চায়না। এই দুটো বিশ্ববিদ্যালয় হচ্ছে সিএএস অ্যাফিলিয়েটেড, অর্থাৎ আপনি যদি স্কলারশিপ পান তাহলে আপনাকে এই দুটো ইউনিভার্সিটি থেকে যে কোনো একটা থেকে আপনাকে পড়তে হবে। সো আমরা একটু ওভারভিউ দেখে নেই। আমি প্রথমেই বলে ফেলেছি যে এখানে দুটো ক্যাটাগরিতে ডিগ্রি দেওয়া হয়। একটা হচ্ছে ডিগ্রি প্রোগ্রাম, যেটা মাস্টার্স পিএইচডি, আর একটা হচ্ছে নন ডিগ্রি প্রোগ্রাম। এটা খুব শর্ট টার্ম বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রাম, এটা নিয়ে আমরা আজকে কথা বলবো না। আমাদের মূল টপিক হচ্ছে ডিগ্রি প্রোগ্রাম অর্থাৎ মাস্টার্স পিএইচডি নিয়ে আমরা কথা বলবো। তো এই যে মাস্টার্স পিএইচডি কারা সাপোর্ট করে, কারা টাকা দেয়? সাপোর্টেড বাই সিএএস চাইনিজ একাডেমি অফ সায়েন্স, আর একটা হচ্ছে ইউএসটিসি এবং ইউকাস, যে দুই ইউনিভার্সিটি আছে তারা। তো স্কলারশিপটা আসলে কতগুলো দেয়, কতজনকে দেয় প্রতি বছর? তো যেমন এই বছরের সার্কুলারে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 200 মাস্টার্স স্টুডেন্ট এবং 300 পিএইচডি স্টুডেন্ট তারা নিবে সারা পৃথিবী থেকে, বিভিন্ন দেশ থেকে। তো এখানে মূলত আপনাকে যে স্টাডি এবং রিসার্চ দুটো আসলে দুই জায়গায় করতে হবে। এখানে ইউনিভার্সিটি আছে দুটো, আমি আগে বললাম, ইউএসটিসি এবং ইউকাস। আর যেখানে আপনাকে রিসার্চ করতে হবে বেসিক্যালি, সেটা হচ্ছে সিএএস অ্যাফিলিয়েটেড যে ইনস্টিটিউট গুলো রয়েছে সারা চায়না মিলিয়ে প্রায় 100, মেবি 110 বা 100+ ইনস্টিটিউট রয়েছে। এগুলোতে আপনাকে হচ্ছে যে কোনো একটাতে আপনি চান্স পাবেন এবং সেখানে আপনাকে রিসার্চ করতে হবে। আর ইউনিভার্সিটিতে আপনি শুধুমাত্র যে কোর্স সেমিস্টার, অর্থাৎ আপনার যে কোর্স কারিকুলাম আছে এই কোর্সটা আপনি ওখানে শেষ করবেন। কোর্স সেমিস্টার শেষ করে আপনাকে চলে যেতে হবে আপনার ট্রেনিং ইনস্টিটিউটে, সংশ্লিষ্ট যে ইনস্টিটিউটে আপনি চান্স পাবেন সেখানে আপনাকে চলে যেতে হবে। এইটা হচ্ছে স্কলারশিপ কাভারেজ। আমার মনে হয় এটা খুব মোস্ট এক্সপেক্টেড, সবাই আশা করছে যে স্কলারশিপটা কেমন, এটা হাউ মাচ প্রেস্টিজিয়াস ইজ ইট। তো এটা ডিপেন্ড করে আসলে বেসিকলি যে সেটা রিমিউনারেশনটা কেমন, কি পরিমাণ টাকা সেখানে দেওয়া হয়। তো আমরা এখানে দুটো ডিগ্রি, পিএইচডি আর একটা হচ্ছে মাস্টার্স। পিএইচডি তে কোনো টিউশন ফি নাই, মাস্টার্সেও কোনো টিউশন ফি নাই, সম্পূর্ণ মওকুফ। মান্থলি স্টাইপেন্ড আপনি 48 মান্থ, অর্থাৎ পিএইচডির ক্ষেত্রে 4 বছর, মাস্টার্সের ক্ষেত্রে 3 বছর আপনি পাবেন। আর প্রতি মাসে আপনি পাবেন হচ্ছে 7,000 ইউএন, 7,000 RMB, এটা চাইনিজ আরবি। আর হচ্ছে যে মাস্টার্সের ক্ষেত্রে 4,000 RMB টোটাল। হেলথ ইন্স্যুরেন্স আপনার কোনো, এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, অফিস থেকে এটা পে করে দিবে, আপনার জানার দরকার নেই। আপনি জাস্ট আপনার কোনো ইন্স্যুরেন্স প্রয়োজন হলে, আপনি কোনো অসুস্থ হলে সেই ইন্স্যুরেন্স আপনি ক্লেম করতে পারবেন। অ্যাপ্লিকেশন করার জন্য কোনো ফি লাগবে না। ট্রাভেল গ্র্যান্ট দিবে আপনাকে, অর্থাৎ আপনার দেশ থেকে, বাংলাদেশ থেকে চায়নায় আপনার প্রথমবার বিমান ভাড়া দিবে, এবং শেষে যখন আপনার ডিগ্রি কমপ্লিট করবেন, আবার যখন আপনি ব্যাক করবেন, তখন আপনাকে আরো একবার বিমান ভাড়া দেওয়া হবে। এবং সাথে সাথে আপনার চায়নায় আসার সময় আপনার যে ভিসার প্রয়োজন হয়, সেই ভিসা করতে যত টাকা লাগে সেটাও আপনাকে দেওয়া হবে। সো ওয়ান টাইম ভিসা এন্ড রেসিডেন্স পারমিট অ্যালাউন্স। সো এটা বাংলাদেশের টাকায় প্রায় পিএইচডির ক্ষেত্রে 1,22,500 টাকা, এবং মাস্টার্সের ক্ষেত্রে 70,000 টাকার মতো আসে স্কলারশিপের বেনিফিটস। সো এখানে যদি আমি কাজ অন স্কলারশিপ পাই, তাহলে এখানে কি আমার আর কোনো এডিশনাল স্কলারশিপ পাওয়ার সুযোগ আছে কিনা? অর্থাৎ এইটা ছাড়াও, আপনি তো এটা পেয়েছেন, পাশাপাশি আপনি আরো এডিশনাল যদি কিছু স্কলারশিপ ম্যানেজ করতে পারেন, সেটাও আপনি, আপনার পক্ষে সম্ভব। তবে এগুলো নির্ভর করে আপনার পিএইচডি বা মাস্টার্স এর পারফরমেন্সের উপর। যেমন বেশ কিছু, এটা প্রভিন্স টু প্রভিন্স ভ্যারি করে। যেমন গুয়াংডং প্রভিন্সে একটা স্কলারশিপ আছে, যে গুয়াংডং প্রভিন্সিয়াল গভর্নমেন্ট স্কলারশিপ। এটা আমার একজন বন্ধু, সে পেয়েছে।
আহ, আহ, প্রায় 1 বছরে সর্বমোট 40,000 RMB তাকে দেওয়া হবে। সে এটা 1 বছরে 2টা কিস্তিতে পাবে আর কি। প্রথম 6 মাসে 20,000 RMB, পরবর্তী 6 মাসে আরো 20,000 RMB। এই 40,000 RMB সে একবার তার থ্রু আউট দ্য লাইফ, অর্থাৎ পিএইচডি লাইফে সে একবার মাত্র পাবে। তো এরকম আরো ছোট ছোট বেশ কিছু স্কলারশিপ রয়েছে, যেমন ইউনিভার্সিটি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড, বিভিন্ন ধরনের ইয়া থাকে, সেখানে অল্প অল্প ছোট ছোট কিছু স্কলারশিপ পাওয়া যায় আপনার এই পিএইচডি তে 7,000 এবং মাস্টার্সে 4,000-এর বাইরেও। সো এটা একটা গুড অপরচুনিটি, আমার মনে হয় খুব ভালো অপরচুনিটি এটা। সো হোয়াটস দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া? আপনাকে নন চাইনিজ সিটিজেনশিপ হইতে হবে, এটা খুবই ভালো, আপনি বাংলাদেশি, আপনার জন্য এটা উপযুক্ত। দ্বিতীয় যেটা আসছে যে প্রফিসিয়েন্ট ইন ইংলিশ অর চাইনিজ। আইএলস চাওয়া হয়, বাট আইএলস ইজ নট ম্যান্ডেটরি। আপনার যদি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অর্থাৎ MOI যদি ইংরেজি মিডিয়ামে আপনার থাকে, তাহলে ইটস গুড এনাফ, আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি সম্ভবত স্কলারশিপও পেতে পারেন। সুতরাং এখানে আইএলস নট ম্যান্ডেটরি, বাট থাকলে যদি কারো আইএলস থাকে, তাহলে এটা একটা অতিরিক্ত স্কোর আপনাকে দিবে, আপনার চান্স অফ অ্যাকসেপ্টেন্স কিছুটা বেড়ে যায়। মাস্টার্স এর অ্যাপ্লাই করার জন্য আপনাকে 30 বছর সর্বোচ্চ বয়স, এর বেশি হয়ে গেলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, সিস্টেম অটোমেটিক্যালি আপনাকে অ্যাপ্লাই করতে দিবে না। আরেকটা হচ্ছে পিএইচডির জন্য আপনাকে সর্বোচ্চ 35 বছর বয়স পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন, 35 ইয়ার্স ম্যাক্সিমাম। আর মাস্টার্স মাস্ট মিট দ্য ইউএসটিসি এবং ইউকাসের যে অ্যাডমিশন ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে, এগুলো অটোমেটিক্যালি আসলে ফিল আপ হয়ে যায়। ক্যানট হোল্ড আদার কনকারেন্ট স্কলারশিপ, অর্থাৎ একই সময়ে আপনি চায়নাতে আর কোনো স্কলারশিপ হোল্ড করতে পারবেন না যদি কাস আনসার পেয়ে থাকেন, অথবা অন্য কোনো স্কলারশিপে আপনি এই মুহূর্তে আছেন কিন্তু আপনি কাস আনসারতে আর আবেদন করতে পারবেন না। নট এলিজিবল ইফ কারেন্টলি এনরোলড ইন এ ডিগ্রি প্রোগ্রাম ইন চায়না। যদি আপনি চায়নাতে কোনো ডিগ্রিতে ইনভলভ হয়ে থাকেন এই মুহূর্তে, তাহলে আপনি এই এই স্কলারশিপ আপনি পাবেন না। সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে বিষয়টা, আপনি এখানে আমি বলেছি যে সিএএস এর আন্ডারে দুটো বিশ্ববিদ্যালয় রয়েছে, ইউএসটিসি এবং ইউকাস। আপনি একই সাথে 2টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন না, আইদার ইউকাসে আবেদন করতে হবে অথবা ইউএসটিসি তে আবেদন করতে হবে। যদি আপনি 2টাতে আবেদন করেন, তাহলে আপনার আবেদনপত্র বাতিল হয়ে যাবে। তো সিলেকশন এবং ইভালুয়েশন প্রসিডিউর গুলো আসলে কেমন, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। প্রথমে ওরা হচ্ছে যে একটা অনলাইন ইন্টারভিউ নেয়, বিশেষ করে ইউকাসের ক্ষেত্রে আমি কথাগুলো বলবো এখন। ইউকাসের জন্য অনলাইন ইন্টারভিউ আছে। আর ইউএসটিসি যেটা, এখানে একটু বলে রাখা ভালো, যাদের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড তারা হচ্ছে ইউএসটিসি ইউনিভার্সিটি, যেটা সায়েন্স এন্ড টেকনোলজি, ওইটাতে আপনাকে করলে আপনার জন্য ভালো হবে, ওইখানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো বেশি। আর আদার্স যারা আছে ইঞ্জিনিয়ারিং ছাড়া, বায়োলজি বা অন্য যে কোনো ব্যাকগ্রাউন্ডে, তারা হচ্ছে ইউকাস, ইউনিভার্সিটি অফ চাইনিজ একাডেমি অফ সায়েন্স নামে আবেদন করলে আপনাদের জন্য ভালো হবে। সো ইউকাসের ক্ষেত্রে অনলাইন ইন্টারভিউ, আর ইউএসটিসির ক্ষেত্রে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং মানে সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনাকে একটা রিটেন এক্সাম দিতে হয়, কিন্তু ইউকাসে সেই রিটেন এক্সাম নেই, আপনাকে সরাসরি একটা অনলাইন ইন্টারভিউ নিবে। এটা আপনি সংশ্লিষ্ট যে ইনস্টিটিউটে আবেদন করবেন, আহ, সেই ইনস্টিটিউট আপনাকে প্রথমে একটা অনলাইন ইন্টারভিউ নিবে। সেখানে একটা ইনস্টিটিউটের রিভিউ বোর্ড থাকে, তারা একটা ইন্টারভিউ নেওয়ার পরে একটা লিস্ট করবে 1 2 3 4 5 6। ধরেন একটা ইনস্টিটিউট 1 বছরে হয়তো সর্বোচ্চ 5 জন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিবে, তাহলে সেখানে 5 জনের জায়গায় তারা 7 জন বা 8 জনের একটা লিস্ট পাঠায়, যাতে ওয়েটিং এ 2 1 জন থাকতে পারে। যদি কেউ এসকেপ করে, যদি কেউ এগ্রি না করে, তাহলে পরবর্তী তারা ওয়েটিং থেকে তাদেরকে টেনে নিয়ে আসে। তো সেজন্য তারা একটা লিস্ট করবে, এবং এই লিস্টটা পরে ওরা হচ্ছে সেন্ট্রাল যে সিএএস চাইনিজ একাডেমি অফ সায়েন্স তাদেরকে পাঠাবে। তো ওখানে গিয়ে বেসিক্যালি আপনাকে কমপ্লিটটা করতে হবে। ওইখানে সব ইনস্টিটিউটের অ্যাপ্লিকেন্টের কাগজ জমা হয়, সেখানে পরে তারা যাচাই বাছাই করে আপনার রেজাল্ট কেমন, আপনার কতগুলো পাবলিকেশন আছে ইত্যাদির উপর ভিত্তি করে তারা হচ্ছে যাচাই বাছাই করে আপনাকে সিলেক্ট করবে। আপনি সিলেক্ট হবেন কিনা তখন সেটা বোঝা যাবে। তো আরো কিছু ক্রাইটেরিয়া আছে। আইএলটিএস এর কথা আমি বললাম, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন থাকলেই আপনি আবেদন করতে পারবেন। যদি আপনার ইংলিশ মিডিয়ামে আপনি পড়ে থাকেন অনার্স, তাহলে আপনি মাস্টার্স এবং পিএইচডির জন্য আপনি আবেদন করতে পারবেন, এটা সাফিসিয়েন্ট। আরেকটা জিনিস হচ্ছে, যদি কারো চাইনিজ ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করা থাকে, অর্থাৎ এইচএসকে যদি থাকে, এইচএসকে যদি 3 থাকে, আমার মনে হয় যে এটা একেবারে খুবই খুবই একটা ভালো দিক হবে, মানে চান্স পাওয়ার জন্য এটা দারুণভাবে কাজ করে। যদিও মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এখানেও ইংলিশ, মানে মাস্টার্স পিএইচডি আপনাকে ইংলিশেই সবকিছু হবে, কিন্তু এইচএস কে জানা থাকলে এটা ওরা খুব প্রায়োরিটি দেয়, এটার জন্য এইচএস কে থাকলে খুব ভালো। আর তারপরে যেটা লাগবে এটা হচ্ছে আপনার একাডেমিক রেজাল্ট, অর্থাৎ আপনি মাস্টার্স বা পিএইচডির জন্য আবেদন করেন, আপনার অনার্স এবং মাস্টার্স এর সিজিপিএ কেমন সেটার উপর নির্ভর করবে
আপনার সিজিপিএ যত ভালো হবে আপনার চান্স অফ অ্যাকসেপ্টেন্স তত বাড়বে। তারপর যে জিনিসটা হচ্ছে, আপনি যখন সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করবেন, সুপারভাইজারকে আপনি যখন বলবেন যে আমাকে একটা অ্যাকসেপ্টেন্স লেটার দাও, তখনই সুপারভাইজার আপনাকে বলবে যে তুমি আগে একটা প্রপোজাল রেডি করো, একটা রিসার্চ প্রপোজাল, তুমি কি নিয়ে রিসার্চ করতে চাও সেটার উপর ভিত্তি করে তুমি একটা প্রপোজাল রেডি করো। তারপর সেই প্রপোজাল আপনি সুপারভাইজারকে দিবেন, এবং সুপারভাইজার সেখানে কিছুটা কাটছাট করবে, কিছু বাড়াবে, কিছু কমাবে, ইত্যাদি করে আপনাকে এটা আবার ফেরত দেওয়া হবে। এই প্রপোজালটা সহ আপনাকে কিন্তু আবেদন করতে হবে। এই রিসার্চ প্রপোজাল যত ভালো হবে, যত ইনোভেটিভ হবে, যত নোভেলটি থাকবে আপনার প্রপোজালে, আপনার অ্যাকসেপ্টেন্স রেট তত হাই হবে। আরেকটা যেটা প্রায়োরিটি দেয় চায়নাতে সেটা হচ্ছে পাবলিশ রিসার্চ আর্টিকেল। অর্থাৎ আপনার প্রিভিয়াস যে পেপার যদি থাকে, সায়েন্টিফিক আর্টিকেল, খুব ভালো জার্নালে, স্পেসিফিক্যালি এসসিআই ইন্ডেক্স, এই ইন্ডেক্স ভালো মানের জার্নাল যদি আপনার থাকে, স্কোপাস ইন্ডেক্স জার্নাল যদি থাকে পেপার, তাহলে আপনাকে এটা অনেক বেশি টেনে নিয়ে যাবে, অনেকখানি আগাবে। তো এই জিনিসগুলো মূলত তারা দেখে আর কি। তো এখানে কিছু ইম্পর্টেন্স ডেডলাইন আছে। আমরা দেখছি যে অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে গেছে অলরেডি, 15 অক্টোবর থেকে শুরু। আর ডেডলাইন হচ্ছে জানুয়ারির 31 তারিখ, নেক্সট ইয়ার 2026-এর জানুয়ারির 31 তারিখ হচ্ছে ডেডলাইন। সুতরাং শেষ সময়ের জন্য অপেক্ষা না করে আমার মনে হয় যারা অ্যাপ্লাই করবেন তাদের শুরু করা উচিত ইতোমধ্যে। এবং ইভালুয়েশন অ্যাডমিশন এটা মেবি মার্চ মে, এবং সর্বশেষ আপনি নেক্সট ইয়ারের সেপ্টেম্বর ইন 2026 যদি আপনি স্কলারশিপ পান, তাহলে আপনাকে চায়নাতে ইনটেক নিয়ে আসবে, আপনাকে চায়নাতে আসতে হবে। সো অ্যাপ্লিকেশন প্রসিডিওর মোস্ট এক্সপেক্টেড জিনিস আমার মনে হয় এটা। আমরা এই সব ধরনের লিংক দিয়ে দিব, কোথায় অ্যাপ্লিকেশন লিংক, ইউআরএল, ইউনিভার্সিটি অ্যাডমিশন লিস্ট, মানে এভরিথিং আমাদের লিস্ট আকারে আমি অলরেডি দিয়ে দিয়েছি। এটা সম্ভবত প্রেজেন্টেশন শেষে আপনাদেরকে প্রোভাইড করা হবে, সো ডোন্ট ওয়ারি। তো আমরা এখানে দেখবো যে অ্যাপ্লিকেশন প্রসেসটা কি, জাস্ট একটু শুনে রাখেন যে পরবর্তীতে অ্যাপ্লাই করতে আপনাকে আপনার কাজে আসতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়ালস, অর্থাৎ অ্যাপ্লিকেশন করতে আপনার কি কি জিনিস লাগবে, কিভাবে অ্যাপ্লাই করবেন, কি কি জিনিস আপনার আগে থেকে জানা থাকতে হবে। এখানে দুটো বিশ্ববিদ্যালয়, দুটো আলাদা ইউআরএল দেওয়া আছে, মানে ক্লিক করবেন আপনি, ইউএসটিসির জন্য একটা, ইউকাসের জন্য একটা। তারপরে নিচে দেওয়া আছে অ্যাপ্লিকেশন পোর্টাল, এখানের জন্য দুইটা আলাদা পোর্টাল দেওয়া আছে, ইউএসটিসি এবং ইউকাস। এই দুটো বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা পোর্টাল। আপনি যে বিশ্ববিদ্যালয়ের জন্য উপযুক্ত মনে করেন, অর্থাৎ আপনি ইঞ্জিনিয়ারিং হলে ইউএসটিসি, আদার দেন ইঞ্জিনিয়ারিং ইউ ক্যান কাম টু ইউকাস। সো আপনি সেখানে অ্যাপ্লিকেশন পোর্টালে আপনি অ্যাডমিশন সিস্টেমে ক্লিক করলে ডিটেলস আপনি পেয়ে যাবেন। আমরা কিছুটা চেষ্টা করেছি ডিটেলস দেখানোর জন্য। তো আপনি যদি ধরেন ইউকাসেরটাতেই যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি কি পাবেন, এই ধরনের একটা উইজার্ড পাবেন, যেখানে আপনি কাস আনসো স্কলারশিপ, আমি দাগ দিয়ে দিচ্ছি, আন্ডারলাইন করেছি যেটা, কাস আনসো স্কলারশিপ 2026 কল ফর অ্যাপ্লিকেন্ট, এইটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করলে আপনি এখানে আরো অনেক কিছু পেয়ে যাবেন, ডিটেলস তথ্য পেয়ে যাবেন। তো তার মধ্যে একটা হচ্ছে কলেজ এবং ইনস্টিটিউট, আপনার যেটা মূল টার্গেট। আপনি এখানে খুঁজে বের করবেন আপনার ইনস্টিটিউট, আপনার অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট কোনটা হতে পারে সম্ভাব্য। ধরেন আপনি ফিজিক্সে পড়েছেন, বা আপনি জেনেটিক্সে পড়েছেন, তাহলে যেমন এই যে 3 নাম্বারটা, বেইজিং ইনস্টিটিউট অফ জিনোমিক্স, আই থিঙ্ক আপনার জন্য এটা বেস্ট সুইটেবল। যদি ফিজিক্স হয়ে থাকেন তাহলে ইনস্টিটিউট অফ ফিজিক্স, এখানে অনেক ইনস্টিটিউট আছে, প্রায় 110টার মতো। সো আপনি এখান থেকে আপনার সুইটেবল একটা ইনস্টিটিউটের ওয়েবসাইটে ক্লিক করে এখানে ঢুকে, সেখানে প্রফেসর লিস্ট আছে, সেই প্রফেসর লিস্টের মধ্যে ঢুকে প্রফেসরের প্রোফাইল দেখে যদি আপনার রিসার্চের সঙ্গে তার রিসার্চ ম্যাচ করে, তার ইমেল অ্যাড্রেস নিয়ে আপনি তাকে মেল করতে পারবেন। একটা সিম্পল সিস্টেম, আরো কিছু সিস্টেম আছে সেটা আমরা বলবো। তো এখানে আমরা বাম হাতের বাম পাশে আমরা দেখতে পাচ্ছি সুপারভাইজার্স, অর্থাৎ এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো সুপারভাইজারের নাম পাবেন, তাদের বিভিন্ন ইনস্টিটিউট পাবেন। তারপর মেজর্সে ক্লিক করলে এখানে দেখেন এই যে এগ্রিকালচার, অ্যাপ্লাইড ইকোনমিক্স, অ্যাস্ট্রোনমি, বেসিক মেডিসিন, বায়োলজি, লটস অফ মেজর্স রয়েছে। আপনার যে মেজর, আপনার যে মেইন সাবজেক্ট, যেটা আপনি মাস্টার্সে যদি করতে চান তাহলে আপনার আন্ডার গ্রাজুয়েটে কি মেজর ছিল, আর যদি আপনি পিএইচডি করতে চান তাহলে আপনার মাস্টার্স বা আন্ডার গ্রাজুয়েটে কি মেজর ছিল সেটার সাথে ম্যাচ করে আপনারা আপনি এখান থেকে হচ্ছে যে পাবেন, খুব সহজেই মেজর্স খুঁজে পাবেন। এভাবে আপনি মেজর খুঁজেও আগাইতে পারেন, অথবা সুপারভাইজার দিয়ে আগাতে পারেন, অথবা কলেজ বা ইনস্টিটিউট খুঁজে সেখান থেকে প্রফেসর খুঁজেও আপনি আগাইতে পারেন। অনেকগুলো ওয়ে আছে আসলে। আপনি যদি কোনো একটা ইনস্টিটিউটের আমরা এই প্রোফাইলে ঢুকি তাহলে কি দেখা যায়, যেমন ওইখানে একটা ইনস্টিটিউট থেকে আমরা ক্লিক করে এইরকম একটা উইজার্ড পেলাম। তো ইনস্টিটিউটের হোম, তারপর গ্রাজুয়েট এডুকেশন, তারপর ফ্যাকাল্টি, ডক্টরাল সুপারভাইজার, তারপর যে কোনো ডক্টরাল সুপারভাইজারের মধ্যে আবার অনেকগুলো সুপারভাইজার আছে, এবং তাদের অধীনে আবার অনেকগুলো ল্যাব রয়েছে। তো স্পেসিফিক্যালি আমি ল্যাবে ক্লিক করলাম। ল্যাবে ক্লিক করার পর দেখতেছি যে ল্যাবের যে প্রফেসররা আছে সেখানে কিন্তু
তাদের ছবিতে আপনি যখন নিচে নাম রয়েছে, নামে আপনি ক্লিক করলে সবকিছু ডিটেলস পেয়ে যাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো অপশন, ডক্টরাল সুপারভাইজার, মাস্টার সুপারভাইজার। যদি আপনি মাস্টার জন্য অ্যাপ্লাই করেন, then you just click on the master supervisor. And if you wants to be a potential candidate for the doctoral scholarship, you just click on the doctoral supervisor. Then you will find lots of professor. Just click to the professor's name and you will find the details of the procedure, and later আপনি কিন্তু সুপারভাইজারের ইমেল অ্যাড্রেস নেবেন, তাকে ইমেল করবেন তাকে রাজি করানোর জন্য, যাতে সে আপনাকে একটা অ্যাকসেপ্টেন্স লেটার দেয়। সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা একটা ডিটেলস যদি একটু দেখি যে একজন প্রফেসরের প্রোফাইলে ক্লিক করলে কি দেখা যায় আসলে। যেমন ওনার প্রফেসর, ওনাকে আমরা ক্লিক করলাম, উনি সুপারভাইজার হচ্ছে ডক্টরালের জন্য, উনি ডক্টরাল স্টুডেন্ট নিবে। তো এই যে আন্ডারলাইন করা ইমেইল অ্যাড্রেস, আন্ডারলাইন করা এই ইমেল অ্যাড্রেসটাই আসলে আপনার দরকার। আপনি এটাকে ইমেল নিয়ে আপনি মেল করতে পারবেন। অনেকের প্রশ্ন থাকে যে আমরা কি জিমেইল থেকে মেল করতে পারবো কিনা। ইটস ওকে, ইউ আর ওয়েলকাম, নো প্রবলেম। আমি জিমেইল থেকে জিমেল অ্যাড্রেস থেকে আমি মেল করেছিলাম আর আমি স্কলারশিপ পেয়েছি, নো প্রবলেম। তো আরেকটা অপশন রয়েছে, আমি ওখানে দিয়েছি, প্রথমেই দেখাইলাম যে ইউনিভার্সিটি অ্যাডমিশন পোর্টালে যদি আমি ক্লিক করি তাহলে এইরকম একটা উইজার্ড পাবেন। তো আপনি তো লগ ইন করতে পারবেন না, কারণ আপনার পাসওয়ার্ড এবং আপনার তো রেজিস্ট্রেশন করা নাই, কাজে আপনাকে রেজিস্টার করতে হবে ফার্স্ট। এই যে এখানে ক্লিক করে এই যে অ্যারো চিহ্ন দেওয়া রেজিস্টার এজ অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে আপনি এইরকম একটা উইজার্ড পাবেন। উইজার্ড পাওয়ার পরে আপনি স্টার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এখান থেকে অ্যাপ্লিকেশনটা শুরু। এটা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, ইউকাসেরটা আমি দিয়েছি, ইউএসটিসিটাও অলমোস্ট দ্য সিমিলার। তো স্টার্ট অ্যাপ্লিকেশন দেওয়ার পরে আপনি এখানে মাস্টার স্টুডেন্ট হলে মাস্টার্স, যদি পিএইচডি হয় তাহলে পিএইচডিটা চেক করে দিবেন। তারপর নিচে যেগুলো আছে এগুলা সবগুলাই চেক করতে হবে, সবগুলা বক্সের মধ্যে টিক দিয়ে দিবেন। তো চেক করে পরবর্তী নেক্সট আছে, নেক্সটে ক্লিক করলে যেটা পাবেন এইরকম একটা উইজার্ড আসবে। তো এখানে এই দেখেন, আপনি ডিসিপ্লিনের ওখানে ক্লিক করলে অনেক ধরনের ডিসিপ্লিন আছে, ইঞ্জিনিয়ারিং হতে পারে, মেডিসিন হতে পারে, এডুকেশন হতে পারে, ফিলোসফি হতে পারে, ইত্যাদি হচ্ছে যে ডিসিপ্লিন। তারপর হচ্ছে স্কুল অথবা ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে আপনি যদি ক্লিক করেন তাহলে বিভিন্ন ধরনের স্কুল এবং ডিপার্টমেন্ট পাবেন যেখানে আপনি আবেদন করবেন। তারপর মেজরসেও সেম, আপনি বিভিন্ন ধরনের মেজর পাবেন। তো এখানে ওই যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইনস্টিটিউট, এখানে আপনি যদি এই ভিউ পেজে আপনি যদি ক্লিক করেন, ভিউ পেজে যদি ক্লিক করেন তাহলে আপনি এটার ডিটেলসটা পেয়ে যাবেন। যেমন এই যে ভিউ পেজে আপনাকে ক্লিক করতে হবে, তারপর আপনি ভিউ পেজে ক্লিক করলে ওই প্রফেসর সম্পর্কে আপনি ডিটেলস পাবেন। এইভাবেও কিন্তু আপনি আবেদন করতে পারেন, এটা কম্পারেটিভলি ইজি, এটাই মনে হয় যে করতে পারেন আপনারা। তো এখানে ক্লিক করলে ওই যে প্রফেসরের ডিটেলস, ইমেইল এবং অন্যান্য জিনিস ডিটেলস পাওয়া যাবে আর কি। তো কাসানসো ইউকাস আরো কিছু স্কলারশিপ দিয়ে থাকে আর কি। যেমন ধরেন, আসলে সত্যি কথা, কাসানসো স্কলারশিপটা বেশ কম্পিটিটিভ। সো ওইখানে অ্যাডমিশনে যখন আপনি পোর্টালে আপনি যখন ক্লিক করবেন, আহ, তখন হচ্ছে যে যদি আপনি কাসানসো স্কলারশিপ না পান, আপনি সেটার জন্য বিবেচিত হচ্ছেন না, তখন ওইখানে নিচে কিছু অপশন দেওয়া থাকে, লেখা থাকে যে অ্যাপ্লিকেশন করার সময় যে ইফ ইউ ওয়ান্ট টু বি কনসিডার্ড এ পটেনশিয়াল ক্যান্ডিডেট ফর আদার স্কলারশিপ, অর্থাৎ আপনি কাসানসো পাইলেন না, তাহলে আরো কিছু ছোট ছোট স্কলারশিপ রয়েছে, যেমন সিএসসি আছে। সিএসসি, এখান থেকেও আপনি সিএসসি পাবেন, সিএসসি ইজ এ গুড স্কলারশিপ। ইউকাস ফুল আছে, ইউকাস পার্শিয়াল স্কলারশিপ আছে, এগুলো একটু একটু কম টাকা পয়সা আর কি, মানে 4000 আরএমবির মতো দেয়। সো এটাও গুড স্কলারশিপ, আপনি এটাও নিতে পারবেন। তো ওই চেকগুলোতে, ওই বক্সগুলোতে আপনি চেক করে দিবেন। অর্থাৎ যদি আপনি কাসানসো যদি আপনি না পান, তাহলে নিচের স্কলারশিপ গুলোতেও আপনি বিবেচিত হওয়ার জন্য আপনি ওখানে ইয়ে করে দিবেন, বক্স গুলোতে টিক চিহ্ন দিয়ে দিবেন। তাহলে যদি আপনি কাসানসো না পান, তাহলে কর্তৃপক্ষ বিবেচনা করবে যে আপনি ওগুলোর জন্য আপনাকে তারা কনসিডার করতে পারে। সো এটা অনেকেই করে না। ও এই ক্ষেত্রে বলে রাখি, যদি আপনি সিএসসি তে মার্ক যদি করে দেন, মানে টিক চিহ্ন যদি দিয়ে দেন, তাহলে আপনাকে কিছু এডিশনাল কাগজপত্র আরো যোগ করতে হবে, আপলোড করতে হবে। এডিশনালটা হচ্ছে যে আপনাকে একটা ইয়ে দিতে হবে, হেলথ সার্টিফিকেট কিছু ওইখানে অপশন আছে, এবং ওখানে ইও দেওয়া আছে, মানে আপনাকে কি বলে এটা ফরম্যাটও দেওয়া আছে। আপনি ওই ফরম্যাটে আপনি কিছু চেক আপ করিয়ে ডাক্তারের কাছ থেকে একটা সিগনেচার নিয়ে ওইটা আপলোড করে দিলেই হয়ে যায়, সমস্যা হয় না। আমি করেছিলাম, বেশ ইজি আর কি প্রসেসটা। তো এইটাই আপনার অতিরিক্ত কাগজ লাগবে, আর তেমন কিছু দরকার হয় না। তো এখানে আমি আমার অ্যাডমিশন অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা অর্থাৎ আপনি ধাপে ধাপে অ্যাপ্লিকেশন করার পরে আপনি এটা ডাউনলোড করতে পারবেন। আমি ডাউনলোড করেছিলাম জাস্ট দেখার জন্য আর কি। এইরকম খুব সিম্পল ইনফরমেশন, অল্প কিছু ইনফরমেশন থাকে।
সেগুলো আপনি ফিল আপ করলে এটা হয়ে যাবে। এটা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। এটা হচ্ছে মোস্ট অ্যাওয়েটেড জিনিসটা আর কি, যেটা প্রভিন্সিয়াল অ্যাকসেপ্টেন্স ফর্ম, অর্থাৎ এটা হচ্ছে প্রিরিকুইজিট। আপনি প্রফেসরকে যখন মেইল করবেন, একটু বলে রাখি প্রফেসরকে মেইল করার যে বিষয়টা, আমরা অনেকেই মেইলের বডিতে একেবারে অনেক কিছু লিখে ফেলি, প্রায় 8-10 লাইন লিখে ফেলি। আমার মনে হয় চায়নাতে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে সবাই কি বলবে আমি জানি না, বাট আমার যে পার্সোনাল ভিউ সেটা হচ্ছে আপনি সর্বোচ্চ 3 লাইন বা 4 লাইনের মধ্যে আপনার ইমেলটা সীমাবদ্ধ রাখবেন। কারণ প্রফেসর দে আর ভেরি বিজি অ্যাকচুয়ালি, তারা বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন রকম গবেষণার সঙ্গে যুক্ত থাকে। এত ইমেল আসে তাদের কাছে, কোম্পানির ইমেল, আপনার ইমেল, বিশ্ববিদ্যালয়ের ইমেল, লটস অফ ইমেল দে রিসিভড এভরিডে। সো আপনি হচ্ছে যে খুব প্রিসাইসলি বলবেন, আমি অমুক, আমার রিসার্চ এরকম আছে, তোমার প্রোফাইলের সঙ্গে আমার প্রোফাইল মিলে, আমি তোমার আন্ডারে মাস্টার্স অথবা পিএইচডি করতে চাই, তুমি আমাকে একটু একটা অ্যাকসেপ্টেন্স লেটার দিবা কিনা, আমি নেক্সটই অ্যাপ্লাই করবো। আপনি নিচে শুধু আপনার সিভিটা অ্যাটাচ করে দিবেন, সিভিটাও খুব সুন্দরভাবে প্রিসাইজ করে দিবেন, এইরকম ছোট করে একটা মেইল করবেন। তারপর প্রফেসর যদি আপনার সিভি দেখে তার পছন্দ হয় সে রিপ্লাই করবে, আর যদি না হয় তাহলে সে রিপ্লাই করলো না, মানে ধরে নেন রিপ্লাই না করলে আপনি সপ্তাহখানেক পরে একটা সফট রিমাইন্ডার দিবেন তাকে খুব জেন্টলি, প্রফেসর আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স, কাইন্ড রেসপন্স, এরকম একটা রিমাইন্ডার দিলে হয়তো অনেক সময় তারা ভুলে যায়। যদি আপনার ভাগ্য ভালো থাকে তখন প্রফেসর এটার রিপ্লাই দেয় আর কি। তো যাই হোক, তারপর আপনি যখন অ্যাকসেপ্টেন্স লেটার চাইবেন, সে আপনাকে প্রথমেই বলবে যে তুমি একটা প্রপোজাল রেডি করো, রিসার্চ প্রপোজাল। তো আপনাকে প্রফেসরের যে ইন্টারেস্ট, সে যেটা নিয়ে রিসার্চ করছে সেটার উপর ভিত্তি করে আপনাকে একটা প্রপোজাল রেডি করতে হবে। অনেক সময় প্রফেসর টাইটেল বলে দেয়, অনেক সময় বলেও দেয় না, সেটা ডিপেন্ড করে, প্রফেসর টু প্রফেসর ভ্যারি করে। তো আপনি একটা রিসার্চ প্রপোজাল লিখবেন, লেখার পরে প্রফেসরকে দিবেন, প্রফেসর সেটা কারেকশন টারেকশন করে হয়তো আপনাকে আবার দিবে। তো সর্বোপরি প্রফেসরের কাছ থেকে আপনি যেটা নিবেন সেটা হচ্ছে প্রভিন্সিয়াল অ্যাকসেপ্টেন্স লেটার, অর্থাৎ এইটা আপনার লাগবে হচ্ছে অ্যাপ্লিকেশন করার সময়। অ্যাপ্লিকেশন করার সময় এটাকে আপনাকে আপলোড করতে হবে, সিস্টেমে আপলোড করতে হবে। এটা প্রফেসর আপনাকে চাইনিজ যে কি কি যেন লিখে দেয়, যে আমি তাকে স্টুডেন্টকে সুপারভাইজ করতে রাজি আছি, এরকম কিছু লিখে দেয় আর কি চাইনিজে। তো সেটা আবার আপনাকে আপলোড করতে হবে। এরপর আপনি যখন স্কলারশিপ যখন আপনার কনফার্ম হবে, তখন ইনস্টিটিউট থেকে আপনাকে একটা অ্যাডমিশন নোটিশ দিবে। এইটা হচ্ছে অ্যাডমিশন নোটিশ, আমারটা আমি এখানে দিয়েছি জাস্ট দেখার জন্য। চাইনিজে 1 পৃষ্ঠায় লেখা থাকে, আরেক পাতায় লেখা থাকে ইংলিশে। তো এইটা হচ্ছে দুইটা, আপনাকে একটা ইমেল করে দেওয়া হবে। আরেকটা হচ্ছে আপনি যেখানে থাকেন আপনার মেইলিং অ্যাড্রেস, যেখানে আপনার ঠিকানা দেওয়া থাকবে সেখানে পাঠানো হয়, বাংলাদেশে পাঠানো হয়। তো তখন আপনাকে এটা রিসিভ করতে হবে, এবং এটা আপনাকে চায়নায় আসতে লাগবে, ভিসা পেতে লাগবে, JW202 পেতে লাগবে, তারপরে চায়না আসার পরে আপনার এটা লাগবে। সুতরাং এটা খুবই দরকারি আর কি। তো এখানে হচ্ছে JW202 জিনিসটা কি, এটা হচ্ছে অনলাইন থেকে আপনি ডাউনলোড করবেন যখন আপনার স্কলারশিপ কনফার্ম হবে। তো ওরা একটা লিঙ্ক দেয়, ওখান থেকে আপনাকে ডাউনলোড করতে হয়। তো এটা আপনার ভিসার সময় এটা লাগে, এটা যত্ন সহকারে রাখতে হবে। এটা হচ্ছে অ্যাওয়ার্ড লেটার, অর্থাৎ আপনি যখন ফাইনালি স্কলারশিপ কনফার্ম হবে, আপনাকে কর্তৃপক্ষ আনসো থেকে সরাসরি আপনাকে এরকম একটা লেটার তারা দিবে। এখানে আপনার বিভিন্ন রকম সুযোগ সুবিধা, আপনি কি পাবেন কি পাবেন না সেগুলো লেখা থাকবে, এবং এটার সাথে একটা ফর্ম অ্যাটাচ করা থাকে। ওই ফর্মটা হচ্ছে যে আপনাকে ফিল আপ করে আবার অনলাইনে হচ্ছে এটা আপলোড করতে হয়। অর্থাৎ আপনি স্কলারশিপ পেয়েছেন, কিন্তু আপনি এই স্কলারশিপে চায়না আসতে রাজি কিনা সেটার জন্য আপনাকে একটা চুক্তি বলা যায়, এটা চুক্তিপত্রের মতো, সেটা আপনাকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে এটা সাইন করে এটা অনলাইনে আবার আপলোড করতে হয়। এটা হচ্ছে আমাদের 2024 সালে আমরা চান্স পেয়েছিলাম 7 জন। 7 জনের মধ্যে হচ্ছে 4 জন আমরা পিএইচডি স্টুডেন্ট ছিলাম, এবং 3 জন হচ্ছে যে মাস্টার্স এর স্টুডেন্ট। তার মধ্যে 3 জনের মধ্যে 3 জন হচ্ছে চায়না থেকে, তারা আগে থেকেই ব্যাচেলর কমপ্লিট করেছিল। তো তারা হচ্ছে চান্স পেয়েছে, আর আমরা 4 জন বাংলাদেশ থেকে গিয়েছিলাম পিএইচডি করার জন্য। এটা বেইজিং এর হচ্ছে যে বেইজিং এর ইউকাস, অর্থাৎ ইউকাসের বেইজিং এর 3টা ক্যাম্পাস আছে, এটা হচ্ছে ইউচুয়ানলু ক্যাম্পাস ছিল আর কি। সো আমার মোটামুটি এই পর্যন্ত বলা ছিল। আমি শেষ একটা বার্তা দিয়ে শেষ করতে চাই, ইফ ইউ ওয়ান্টস টু গো ফার, গো টুগেদার। অর্থাৎ সময়টা হচ্ছে এমন, আপনি যত বেশি মানুষের সঙ্গে কানেক্টেড থাকবেন, আপনার প্রোডাক্টিভিটি, আপনার চান্স অফ এফিসিয়েন্সি আপনার তত বেশি বেড়ে যাবে। তো সুতরাং একা একা ঘরে বসে চেষ্টা না করে, আমার মনে হয় আপনি সবার সঙ্গে যোগাযোগ করেন, যারা চায়নাতে পড়ছে তাদের সঙ্গে যোগাযোগ করেন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করেন। তাতে আমার মনে হয় আপনার জ্ঞানও বাড়বে, আপনি খুব সহজে আবেদন করতে পারবেন। আমি মনে করি আনসার স্কলারশিপে যদি খুব ঠিকভাবে আবেদন করা যায়, তাহলে চান্স পাওয়া এটি সম্ভব। এটি খুবই সহজ প্রক্রিয়া আমার কাছে মনে হয়।
আমার এই ডিটেলস তথ্যগুলো দেওয়া থাকবে এবং আমি আছি, যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স, আমি সেটার উত্তর দিতে আছি এখানে, কোনো সমস্যা নেই। আর সর্বোপরি সবার সুস্বাস্থ্য এবং সবাই অ্যাপ্লিকেশন করেন, সবারই যেন আনসারতে হয়, আমি সবার জন্য অনেক অনিশেষ শুভকামনা। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আবু কাউসার ভাইয়া আপনার তথ্যবহুল আলোচনার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনাদের যদি আনসার নিয়ে যে কোনো ধরনের কোশ্চেন থেকে থাকে, আপনারা কাইন্ডলি সেটা আমাদেরকে অবশ্যই চ্যাট বক্সে জানাতে পারেন। কাউসার ভাইয়া আপনাদের সেই কোশ্চেন অবশ্যই তথ্য সহকারে উত্তর দিবেন। আসসালামু এবারে আলাইকুম ভাই। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি প্লিজ। যে প্রত্যেক বছর আনসার স্কলারশিপের জন্য কতগুলো প্লিজ করে স্টুডেন্ট কোশ্চেনগুলো নেওয়া পরে হয়, দিবেন। পিএইচডি ওয়ালাইকুম স্টুডেন্ট? কাউসার ভাই, জি জি জি। আমরা পরে হচ্ছে দেন। লাস্টে কোশ্চেন নিব, সো যাদের আচ্ছা, আচ্ছা। কোশ্চেন আছে আপনারা কাইন্ডলি চ্যাট বক্সে কোশ্চেন গুলো রাখবেন। আমাদের হোস্ট যিনি আছেন তিনি আপনাদেরকে ডেকে নেবেন এক এক করে কোশ্চেন গুলো, অথবা আমাদের এখানে আমাদের ভলেন্টিয়ার আছে, তারা কোশ্চেন গুলো সিলেক্ট করে আমাদের স্পিকারকে জানাবে। তো আপনারা যারা কোশ্চেন করবেন কাইন্ডলি আমাদের চ্যাট বক্সে কোশ্চেন গুলো দেন, আমরা লাস্টে কোশ্চেন নিব। জি। একটু কথা বলার ছিল, কারণ হচ্ছে যে কোশ্চেন গুলো আসলে যদি লাস্টে নেন আপনারা, মানে একটা জিনিস হয়তো মানে লিখে অনেক ভালোভাবে বোঝানো যায় না, যেটা কথা বলে বোঝানো যায় আর কি। জি সমস্যা নেই, আপনি লাস্টে কথা বলার সুযোগ পাবেন। কাইন্ডলি এখন আমরা পরবর্তী সেশনটাতে যাচ্ছি। ওকে ওকে ওকে, ইটস ফাইন। সোয়াইবি আপু কন্টিনিউ করবেন প্লিজ। আপনাদের কোশ্চেন গুলো আপনারা কোনো একটা নোটে লিখে রাখেন আপাতত। জি, আপনাদের কোশ্চেন গুলো আপনারা চ্যাট বক্সে লিখে রাখতে পারেন, অথবা আপনারা নিজের নিজের কাছে নোট রাখতে পারেন। আমরা অবশ্যই আপনাদেরকে কথা বলার সুযোগ করে দিব। এবারে চায়না অধ্যয়নের জন্য অন্যান্য স্কলারশিপের আবেদন প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য তিয়ানজিন ইউনিভার্সিটির পিএইচডি গবেষক ও বিসিওয়াইএস এর যুগ্ম সাধারণ সম্পাদক এডি শুভ্র ভাইয়াকে আমন্ত্রণ জানাচ্ছি। শুভ্র ভাইয়া। থ্যাংক ইউ সোহাইবি আপু আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখতে পাচ্ছি, অনুগ্রহ করে স্ক্রিনটি বড় করবেন। উপস্থিত সকলকে আজকে সন্ধ্যায় ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য। বিসিওয়াইএসএ কর্তৃক বেল্ট অ্যান্ড রোড ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই স্টাডি ইন চায়না আনসার অ্যান্ড আদার স্কলারশিপ নিয়ে আজকে আমি কথা বলবো। আর আমি এডি শুভ্র, জয়েন্ট সেক্রেটারি বিসিওয়াইএসএ এবং পিএইচডি ক্যান্ডিডেট তিয়ানজিন ইউনিভার্সিটি, বর্তমানে রানিং। আমার আজকের কথা বলার অলমোস্ট 11টা পয়েন্ট থাকবে, যে আমি 11টা বিষয় তুলে ধরবো, যেগুলোর ভিতরে মাস্টার্স, পিএইচডি এবং আন্ডার গ্রাজুয়েট সবার সবার কথাবার্তাই দেওয়া থাকবে। তো আমরা সরাসরি চলে যাই। আপনি কেন চায়নায় আসবেন, এটা আপনার একটা প্রশ্ন থাকতে পারে যে আপনি কেন চায়না আসতে চাচ্ছেন। আর চায়নায় আসার অনেকগুলো কারণ থাকতে পারে, যেমন এখানকার রিসার্চ ফ্যাসিলিটিস, রিচ কালচার। আর প্রতি বছর মোর দ্যান 5,000-এর বেশি বাংলাদেশি স্টুডেন্ট চায়নাতে পড়তে আসে। আর মোস্ট অফ দ্য টাইম এখানে আপনি দেখবেন যে এদের কালচারাল ব্যাকগ্রাউন্ড এত রিচ যে আপনি যেখানেই যান প্রত্যেকটি জায়গায় চায়নার কালচারের এক্সপিরিয়েন্স নেওয়ার সুযোগ পাবেন। আর বড় বিষয় হলো, পড়তে আসার আর একটা বড় বিষয় হলো যে আপনাকে একটা রিসার্চ অপরচুনিটি এরা প্রোভাইড করবে, হাই ফ্যাসিলিটিস ল্যাব। আর তার তার ধারাবাহিকতায় আরেকটা জিনিস আপনাদের দেখাই, সেটা হলো যে টপ 10 যে গ্লোবাল রিসার্চ ইনস্টিটিউট আছে, 2025-এ এটা পাবলিশ করা হয়। তার ভিতর যে 10টা ইউনিভার্সিটি দেওয়া আছে তার অলমোস্ট 8টাই চায়নায়। তো তাহলে আপনার কি এখনো কনফিউশন আছে যে আপনি চায়নায় আসবেন না? আপনি অবশ্যই চায়নায় পড়াশোনা করতে আসবেন। আজকের যে আমার টপিকগুলো থাকবে, আমি কোন কোন টপিকগুলো কভার করব সেগুলো হলো চাইনিজ ইউনিভার্সিটি স্কলারশিপ, প্রেসিডেন্ট স্কলারশিপ, এবং যে লোকাল গভর্নমেন্ট বা মিউনিসিপাল স্কলারশিপ রয়েছে সেগুলো। আর চাইনিজ ইউনিভার্সিটি স্কলারশিপ মূলত এই ফান্ডটা প্রোভাইড করে ইউনিভার্সিটি। আর প্রেসিডেন্ট স্কলারশিপ, এই ফান্ডটা ইউনিভার্সিটি প্রোভাইড করে বাট প্রেসিডেন্টের থ্রু। আর যে চাইনিজ মিউনিসিপাল স্কলারশিপটা আছে এটা মূলত চায়নার যে
লোকাল গভর্নমেন্ট আছে তারা প্রোভাইড করে থাকে। তো আমরা এবার শুরু করি যে শিডিউল অ্যান্ড স্টেজটা কি কি মাস্টার্স পিএইচডির জন্য। আমি ব্যাচেলারটা নিয়েও কথা বলবো, সো ধৈর্য হারাবার কিছু নাই। আহ, এই পাথটা খুবই কঠিন এবং আবার খুবই সহজ যদি আপনি জেনে থাকেন। তো আপনাকে প্রথমে ইউনিভার্সিটি সিলেকশনটা আগে করতে হবে। ইউনিভার্সিটি সিলেকশন এটা আপনি অক্টোবর নভেম্বরে, মানে যদি 26 ইনটেকে আসতে চান তাহলে এই বছর অক্টোবর নভেম্বরে আপনাকে আগে ইউনিভার্সিটি সিলেকশন করে নিতে হবে। তারপরের ধাপটা থাকবে যে প্রফেসর ইমেইল বা প্রফেসর ম্যানেজ করা বা প্রফেসর অ্যাকসেপ্টেন্স লেটার ম্যানেজ করা। যখন আপনার কাছে 2টা বা 3টা প্রফেসরের অ্যাকসেপ্টেন্স লেটার থাকবে তখন আপনি ইজিলি অ্যাপ্লিকেশনের জন্য যোগ্য হয়ে যাবেন। ডকুমেন্টস প্রিপেয়ার করে অ্যাপ্লিকেশন বা অনলাইনে আবেদন করে দেবেন। তারপরের ধাপ থাকবে ইন্টারভিউ, কারণ এই ইউনিভার্সিটি এবং প্রেসিডেন্ট স্কলারশিপ গুলো মূলত ইন্টারভিউ এর মাধ্যমেই সিলেকশন প্রসেসটা হয়ে থাকে। আপনার ইন্টারভিউ যত ভালো হবে আপনার অ্যাডমিশনের চান্স তত বেড়ে যাবে। আর ফাইনালি যেটা থাকে সেটা হলো অ্যাডমিশন বা স্কলারশিপ অ্যাওয়ার্ড। এটা আপনি জানতে পারবেন নেক্সট ইয়ারের জুন জুলাইতে। আপনি ফাইনাল রেজাল্ট পেয়ে যাবেন এবং পাশাপাশি অ্যাডমিশন লেটার জেডব্লিউ এখান থেকে পেয়ে যাবেন। এবার আসি ব্যাচেলারের পাথওয়েটা একটু আলাদা। নতুন যে কারিকুলাম, এখানে আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করলেন, এটা এটা সবাই করবে আগে থেকে। পরবর্তীতে এবার এবার নতুন একটি স্কিম চালু হয়েছে, সিএসসিএ এক্সাম। এই এক্সামটি আপনাকে বাধ্যতামূলক দিতেই হবে। ফার্স্ট অ্যাটেম্প্ট হবে এই বছরের 21 ডিসেম্বর, যেটা আপনি অংশগ্রহণ করতে পারেন। আর এই সিএসসি এক্সাম নিয়ে ডিটেলস যে ওয়েবসাইট আছে সেটা আমি নিচে দিয়ে দিয়েছি, যদি আপনি চান তাহলে আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এখানে আপনাকে টোটাল 3টা বিষয় এবং 2টা চাইনিজ চাইনিজ বিষয়ে পরীক্ষা দেওয়া লাগবে। তা এটা এটা আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন আর কোথায় যাচ্ছেন। আবার ইউনিভার্সিটি আপনাকে বলে দিতে পারে যে আপনাকে আহ, এই বিষয়ে এক্সাম দেওয়া লাগবে। 3টা বিষয় কি কি থাকবে? ফিজিক্স, ম্যাথ এবং যারা মেডিকেল বা ফার্মেসির দিকে যেতে চাচ্ছে তাদের জন্য কেমিক্যাল বা কেমিস্ট্রি। ওখানে কেমিক্যাল লেখা আছে বাট কেমিস্ট্রি রিলেটেড কোশ্চেন থাকবে এবং সিলেবাসটাও এই ওয়েবসাইটেই দেওয়া আছে। আর যারা চাইনিজ বা চাইনিজ লিটারেচার সম্পর্কে ব্যাচেলর করতে চাচ্ছেন তাদের অবশ্যই এইচএস কে জানা লাগবে এবং চাইনিজ এক্সামে অ্যাটেম্প করা লাগবে। এটা নিয়ে ডিটেলস আমাদের আরো একটা পরবর্তী ওয়েবিনারে থাকবে, আমাদের সাথেই থাকবেন। আর এর পরবর্তী ধাপ এসে যাবে যে এখান থেকে যে ট্রান্সক্রিপ্টটা পাবেন সিএসসিএ এক্সামের পরে, সেই ট্রান্সক্রিপ্ট আপনি ওই ওয়েবসাইট থেকেই ভেরিফাই করাতে পারবেন। এবার ওখান থেকে যে ট্রান্সক্রিপ্টটা নিয়ে আপনি ইউনিভার্সিটিতে সরাসরি অ্যাপ্লিকেশন অনলাইন পোর্টালে আবেদন করবেন। আবেদন করার পর পরবর্তী ধাপ থাকবে আপনার ইন্টারভিউ। ইন্টারভিউটা এবার আপনি যত ভালো দিবেন, আবারও সেই সেম কথা, আপনার এডমিশনের চান্স বেড়ে যাবে। আর চায়নাতে একটা বড় বৈশিষ্ট্য আছে, আগে আবেদন করবেন আগে আপনার স্কলারশিপ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। বাট লেটে আবেদন করলে স্কলারশিপ বা অ্যাডমিশন লেটার আসতে অনেক দেরি হয়ে যায়। এটা এটা যারা নিজেরা বা সেলফ আবেদন করতে চাচ্ছেন এই প্রক্রিয়াটা শুধুমাত্র তাদের জন্য। এবার আমি বলি কি কি ডকুমেন্টস আপনাকে প্রিপেয়ার করতে হবে। এটা ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সবার জন্য অলমোস্ট সিমিলার ডকুমেন্টস। আমি ডকুমেন্টস গুলো একটু হাইলাইট করি। যেমন হাইয়েস্ট যে সার্টিফিকেট আছে এবং যে ট্রান্সক্রিপ্ট আছে সেটা নটোরাইজ কপি লাগবে। এটা আপনি বাংলাদেশে যে কোনো উকিল দ্বারা নটোরাইজ করায় নিতে পারবেন। পাসপোর্ট সাইজের একটা ফটো লাগবে যেটা আপনার সবসময় থাকে। আর পাসপোর্ট তো মাস্ট বি আপনাকে লাগবে, পাসপোর্টের হোম পেজটা। 2টা রেকমেন্ডেশন লেটার, আন্ডার গ্রাজুয়েটের স্টুডেন্টের জন্য কিছু ইউনিভার্সিটিতে রেকমেন্ডেশন লেটার দরকার হয় আর ম্যাক্সিমাম দরকার হয় না। যেমন সিইউপিবি এই ইউনিভার্সিটিতে আপনাকে রেকমেন্ডেশন লেটার দিতেই হবে। স্টাডি প্ল্যান এটা সবার জন্য, নন ক্রিমিনাল রেকর্ড যেটা পুলিশ ক্লিয়ারেন্স বলি আমরা, এটা এটা আপনার ম্যান্ডেটরি দিতেই হবে। পাশাপাশি থাকতেছে অ্যাকসেপ্টেন্স লেটার, এটা শুধুমাত্র মাস্টার্স পিএইচডির জন্য। যেহেতু স্কলারশিপ খুবই কম্পিটিটিভ এই বছরে, তাহলে এই 2টা জিনিস আপনাকে ম্যান্ডেটরি মাস্টার্স পিএইচডি সবার দিতেই হবে। হ্যাঁ, যে ফরেন ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্ট, এটা একটা মেডিকেল ক্লিয়ারেন্স, এটা আপনি বাংলাদেশ থেকে যে কোনো ইবনে সিনা বা ইউনাইটেড হসপিটাল থেকে করিয়ে নিতে পারেন। পাশাপাশি যে ইংলিশ প্রফিসিয়েন্সি থাকবে, যদি ইংলিশ টটে যেতে চান মাস্ট বি আইএলটিএস বা ডুওলিঙ্গো থাকলে ভালো। আর যদি মাস্টার্স পেয়ে যেতে আসেন তাহলে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এটা ওকে।
এখন আদার্স ডকুমেন্টস আমি রাখছি, এখানে আপনি যে বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট এগুলো আপনি দিতে পারেন, বাট এখানে একটা জিনিস আমি ইনক্লুড করিনি, সেটা হলো ব্যাংক স্টেটমেন্ট। ধরেন ইউনিভার্সিটি স্কলারশিপ বা প্রেসিডেন্ট স্কলারশিপে যেগুলো ফুললি ফান্ডেড, অনেকগুলোই ব্যাংক স্টেটমেন্ট দাবি করে ইউনিভার্সিটি, অনেকগুলোই দাবি করে না। এই জন্য আমি এটা দেইনি। বাট আন্ডারগ্রেডে যারাই আবেদন করবেন তাদের সবার জন্যই ব্যাংক স্টেটমেন্ট ম্যান্ডেটরি। এবার যদি বলেন যে এই ব্যাংক স্টেটমেন্টটা কি আপনার বাবার হওয়া লাগবে, না, এই ব্যাংক স্টেটমেন্টটা যে কারো হলেই হবে, মামা খালু, কারণ ইউনিভার্সিটি এটা ভেরিফাই করে না। বাট ভিসা করার সময় মাস্ট বি আপনার ফার্স্ট ব্লাডের ব্যাংক স্টেটমেন্ট হওয়া লাগবে। সো এটা আবেদনের ক্ষেত্রে আপনি যে কারোর একটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আবেদন করতে পারবেন যারা আন্ডার গ্রেডে আছেন। আর মাস্টার্স পিএইচডিতে আছেন, যদি লাগে তাহলে আপনি নিজেরটাও দিয়ে আবেদন করতে পারেন, বা যে কারোটা দিয়ে আবেদন করতে পারবেন। এই ডকুমেন্টস গুলো আপনাকে এখনই প্রিপেয়ার করতে হবে যদি আপনি 2026 ইনটেক ধরতে চান। এবার চাইনিজ ইউনিভার্সিটির যে প্রেসিডেন্ট স্কলারশিপের কি কি বেনিফিটস গুলো আছে আমি সেগুলো বলি। যেমন টিউশন এবার ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে ফ্রি থাকে মাস্টার্স পিএইচডির জন্য। অন ক্যাম্পাস অ্যাকোমোডেশন এটাও দিয়ে থাকে। আর মান্থলি লিভিং অ্যালাউন্স 800 থেকে 3500 আরএমবি পর্যন্ত দিয়ে থাকে। এখানে একটু ভ্যারি করে যে, ধরেন চিংহুয়া ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি স্কলারশিপ অনলি 600 আরএমবি প্রোভাইড করে। এই জন্য আমার রেঞ্জটা এখান থেকে শুরু করছি যে অলমোস্ট এরকম থাকে। আর মেডিকেল ইন্স্যুরেন্স সব ইউনিভার্সিটি কম বেশি প্রোভাইড করে, যেটা 800 ইয়ার নেয়। আর রিসার্চ অ্যান্ড কালচারাল সাপোর্ট এটা সব সব জায়গায় থেকেই দেওয়া হয়। এবার আসি যে প্রভিনশিয়াল স্কলারশিপ যে বেনিফিটস গুলো আছে, যেটায় ফুল স্কলারশিপ পেলে 100% টিউশন এবার আপনি ফ্রি পাবেন বা পার্শিয়াল পাবেন 50%। যেমন সাংহাই গভর্নমেন্টের স্কলারশিপ 50% পার্শিয়াল স্কলারশিপও দিয়ে থাকে। এবং প্রভিনশিয়াল স্কলারশিপে কিছু কিছু ইউনিভার্সিটি ডরমিটরি প্রোভাইড করে অথবা আপনাকে পে করে থাকতে হবে। আবার কিছু ইউনিভার্সিটি মান্থলি অ্যালাউন্স পে পে করে, আন্ডার গ্রেডেও পে করে, মাস্টার্স পিএইচডিতেও পে করে। অনেক ইউনিভার্সিটি করে না। আর এই মেডিকেল মেডিকেল যে ইন্স্যুরেন্সটা, এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপর যে আপনাকে দিবে কিনা। তবে আন্ডার গ্রেডে ম্যাক্সিমাম টাইম দেয় না, বাট মাস্টার্স পিএইচডিতে মাঝে মাঝে দিয়ে থাকে। এবার আসি যে আন্ডার গ্রেডের যে স্কলারশিপ বেনিফিটস, এটা খুবই কমপ্লেক্স একটা জায়গা, যে আপনাকে অনেক ভাবনা চিন্তা করে আন্ডার গ্রেডে আসতে হবে। আন্ডার গ্রেডে আসার জন্য আপনাকে পর্যাপ্ত ফাইন্যান্সিয়ালি স্টেবল হইতে হবে চায়নাতে বর্তমানে, কারণ কোনো ইউনিভার্সিটি এখন ফুল স্কলারশিপ বা ফুললি ফান্ডেড স্কলারশিপ প্রোভাইড করতেছে না বলবো না, খুব স্বল্প সংখ্যক ইউনিভার্সিটি করতেছে। বাট আপনি যখন ইউনিভার্সিটিতে আবেদন করবেন, অবশ্যই ইউনিভার্সিটির ওয়েবসাইট ঘেটে জেনে তারপর আবেদন করবেন। কারো মিষ্টি কথায় 1000 আরএমবি স্টাইপেন্ড দিচ্ছে, আমি এরকমও শুনেছি যে অনেক ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার 1000 আরএমবি স্টাইপেন্ড দেয়, পরের বছর থেকে কন্টিনিউ করতে পারে না, টিউশন ফি পে করা লাগে, এর জন্য সে বাংলাদেশে ব্যাক করতে হয়। প্রতি বছর এরকম কমেন্টস আমাদের ফেসবুক পেজে আসে বা ফেসবুক গ্রুপে আসে যে আমি এখন কি করব। সো ভেবে চিন্তে প্রত্যেকটা স্কলারশিপ জেনে বুঝে প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে এটা ভালোভাবে ক্লিয়ারিফাই করা থাকে, বা প্রিভিয়াস যারা পড়ে তাদের কাছ থেকে শুনতে পারেন, বা আমাদের বিসিওএস এর সাথে যুক্ত হয়ে আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অলমোস্ট একটা করে ক্যাম্পাস অ্যাম্বাসেডর আছে যারা আপনাকে এই তথ্য দিয়ে হেল্প করতে পারে। আমাদের ফেসবুক ফেসবুক গ্রুপের সাথে কানেক্টেড থাকলে এই তথ্যগুলো জেনে আপনি আসতে পারবেন। সো এমন কোনো মিষ্টি কথায় ভুল করবেন না যাতে আপনার আহ পরবর্তী বছর বাংলাদেশে চলে যেতে হয়। এবার হলো বলি আবেদন প্রক্রিয়া। আবেদন প্রক্রিয়াটা খুবই সহজ, সবার জন্যই একই সিস্টেম, যে আপনাকে একটা অনলাইনে অনলাইন পোর্টালে আবেদন করতে হবে। কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটি একটা অনলাইন পোর্টাল থাকে, সেটা মাস্টার্স পিএইচডি বা আন্ডারগ্রেড যে কোনো উম, যে প্রোগ্রামে আবেদন করেন না কেন, প্রত্যেক ইউনিভার্সিটির একটা অনলাইন, আমি এখানে একটা অনলাইন লিঙ্ক দিয়ে দিয়েছি, টিজেইউ বা তিয়ানজিন ইউনিভার্সিটি, এখানে ব্যাচেলরও প্রোভাইড করে, আপনি এটা ট্রাই করতে পারেন। 1400 আরএমবি স্টাইপেনও আছে। আর অনলাইন ইন্টারভিউ নিয়ে থাকে, আর অ্যাপ্লিকেশন রেজাল্ট। আর অনলাইন অ্যাপ্লিকেশনের পর আপনি তখনই অনলাইন ইন্টারভিউতে যেতে পারবেন যখন আপনার ডকুমেন্টেশন ক্লিয়ার থাকবে। যেমন এখন যে এসসি এক্সামটা হবে, এক্সামের যদি ট্রান্সক্রিপ্ট আপনার কাছে না থাকে, আপনাকে নিশ্চয়ই অনলাইন ইন্টারভিউতে ডাকবে না, তাহলে আপনার অ্যাডমিশন রেজাল্ট আসারও সম্ভাবনা নাই। সো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এবার আপনারা যারা মাস্টার্স পিএইচডিতে আবেদন করবেন তাদের জন্য আমি 38টা ইউনিভার্সিটি লিস্ট করছি, যেগুলো আমি প্রত্যেকটা আমি পড়বো না। আপনি চাইলে আপনার ফোন থেকে স্ক্রিনশট নিতে পারেন, বা এই ভিডিও রেকর্ডেড থাকবে, আমাদের বিসিওএস এ ফেসবুক গ্রুপেও দেওয়া থাকবে, আপনি সেখান থেকে স্ক্রিনশট নিয়ে ইউনিভার্সিটিগুলোতে আবেদন করতে পারবেন। আমি স্লোলি এটা চেঞ্জ করতেছি, আপনি স্ক্রিনশট নিতে পারেন যে এই ইউনিভার্সিটিতে প্রেসিডেন্ট স্কলারশিপ এবং ইউনিভার্সিটি স্কলারশিপ দিয়ে থাকে।
এবার বলি, আহ, যেসব প্রভিন্স গুলো এশিয়ান স্টুডেন্ট বা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য বেশি স্কলারশিপ প্রোভাইড করে, সেই সব প্রভিন্স গুলো হলো জিয়াংশু প্রভিন্স, জেজিয়াং প্রভিন্স, লিয়াওনিং, শ্যানডং, হুবেই, শানসি, বেইজিং, সাংহাই, চংচিং এবং আনহুই। এই সব প্রভিন্স গুলো দেখেন, আমি কয়েকটা ইউনিভার্সিটিও মেনশন করে দিয়েছি যে কারা কারা এই প্রভিন্সিয়াল স্কলারশিপ গুলো প্রোভাইড করে। আপনি চাইলে এই ইউনিভার্সিটি গুলো, মানে এই ইউনিভার্সিটি গুলো বা এই প্রভিন্স গুলো টার্গেট রেখে সামনে আগাতে পারেন। এটা ব্যাচেলার, মাস্টার্স বা পিএইচডি সবার জন্যই সেম। আর এখানে সবচেয়ে বেশি আগানোর জন্য আগ্রহ যদি থাকে, তাহলে যদি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ যে ফান্ড প্রোভাইড করে সেই ফান্ডে যেতে চান, তাহলে অবশ্যই আপনি সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপটা ট্রাই করতে পারেন। বাট আন্ডার গ্রেডের জন্য এটা চাইনিজ ডটে এইচএসকে 4 থাকলে ভালো হয়। আর চাইনিজ ডটে যেহেতু আপনি স্টাইপেন্ডও পাবেন 2500 এমবি মান্থলি, আর মাস্টার্স পিএইচডিতে 3000 এবং 3500 এমবি করে স্টাইপেন্ড পাবেন। এটা অলমোস্ট চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ বা সিএসসি সেম, আপনারা এটা ট্রাই করতে পারেন। এবার আসি যারা অনেকক্ষণ ধরে ওয়েট করে বসে আছে অডিয়েন্স, যে আন্ডার গ্রেডের নিয়ে কিছু কথা বলবে কিনা। আমি অলমোস্ট স্টাডি করে 55টা ইউনিভার্সিটি লিস্ট করছি যেখানে আন্ডার গ্রেড স্টুডেন্ট স্টিল অ্যাভেলেবেল, বা এখানে আন্ডার গ্রেডের স্টুডেন্ট পড়াশোনা করে। আপনি চাইলে স্ক্রিনশট নিতে পারেন, নিয়ে আপনার টার্গেট ইউনিভার্সিটিতে যে আপনার মেজর আছে কিনা, বা এই বছর তারা সেই আপনার মেজর অফার করতেছে কিনা। মানে মেজর শব্দটা বাংলাদেশিরা নাও বুঝতে পারেন যারা বর্তমানে বাংলাদেশে আছেন। মেজর মানে হলো কোন সাবজেক্টে বা কোন ডিপার্টমেন্টে পড়তে চাচ্ছেন, এটা আপনি দেখে নেবেন। আমি স্লোলি এটা মুভ করতেছি যাতে আপনি স্ক্রিনশট নিতে পারেন বা এই ইউনিভার্সিটিগুলো ট্রাই করতে পারেন। এগুলো সবগুলাই ইংলিশ ডট প্রোগ্রাম প্রোভাইড করে থাকে, একটা সাবজেক্ট হলেও প্রোভাইড করে থাকে। প্রচুর ইউনিভার্সিটি আছে, আপনি শুধু চোখ রাখলেই আপনি ইউনিভার্সিটি গুলো বা গুগলে গেলে ইউনিভার্সিটি গুলো খুঁজে বের করতে পারেন। এবার বলি, আমার কাছে প্রতি বছর এরকম মেসেজ আসে যে ভাইয়া, আমি তো অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল লিঙ্ক খুঁজে পাই না, ইউনিভার্সিটি লিঙ্ক আপনারা কি করে পান। আজকে আপনাদের একটা টেকনিক শিখাই দিই, যার কারণে আপনারা বিভিন্ন মাধ্যমের থ্রুতে আবেদন করতে যান। যে আমি তো আবেদন করতে পারি না, বাট একটা আবেদন করতে 7 থেকে 10 মিনিট লাগে যদি আপনার হাতের স্পিড ভালো থাকে। তা আজকে আপনাকে একটা টেকনিক শিখাই দিই। চায়নার যে আমি বর্তমান যে ইউনিভার্সিটিগুলো লিস্ট দেখাইলাম, C9 ইউনিভার্সিটি বা 90% ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ডোমেন অলমোস্ট এই 4টে ডোমেনেই হয়ে থাকে। যেমন গ্রিন গ্রিন যে ওয়ার্ডগুলো আছে, যেমন AT0086 এই ডোমেইন, অথবা 17gz.org, অথবা স্টাডি, অথবা অ্যাডমিশন, এই 4টে ডোমেনে হয়ে থাকে। এখন ধরেন সাপোজ আপনি কোনো একটা ইউনিভার্সিটি, যেমন হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি সেনজেন, আমি এখানে আবেদন করতে চাই। তাহলে আবেদন করতে চাইলে ধরেন আপনি লিঙ্ক পাচ্ছেন না, ওয়েবসাইটের কোথাও লিঙ্ক পাচ্ছেন না, তাহলে আপনি এই 4টে জায়গায় হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজির যে শর্ট ফর্মটা পেস্ট করে দিবেন যে কোনো একটা লিঙ্কে পেস্ট করে আপনি গুগলে ট্রাই করবেন, দেখবেন অটোমেটিক্যালি 4টের যে কোনো একটাই আপনার কাঙ্ক্ষিত ইউনিভার্সিটি চলে আসবে। সবসময় মনে রাখবেন, যেমন যেগুলো আমরা রেড করে দিছি, TJU, NJUST, WZU, NWPU, আপনি যদি এই শর্ট ফর্ম গুলো ইনপুট করতে পারেন এই 4টে ডোমেইনে, তাহলে আপনি ইজিলি যে কোনো ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন পোর্টাল লিঙ্ক খুঁজে বের করতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই, এখানে আপনার কারোর কাছে যাওয়া লাগবে না, বা কোনো মাধ্যমের কাছে যাওয়া লাগবে না, ভাই অ্যাপ্লিকেশন লিঙ্কটা পাচ্ছি না, আমাকে দেন। আপনি এই টেকনিকটা কাজে লাগাতে পারেন, আপনি চাইলে স্ক্রিনশট নিতে পারেন, বা আমাদের ফেসবুক গ্রুপে এটা দেওয়া থাকবে। এবার কিছু প্রফেশনাল টিপস, বা যা কিভাবে আপনি স্কলারশিপে সাকসেসফুল হবে। মাস্টার্স পিএইচডি এর জন্য মাস্ট বি আপনাকে অ্যাকসেপ্টেন্স লেটার ম্যানেজ করতে হবে, এতে কোনো ভুল নাই। আর স্টাডি প্ল্যান এবং মোটিভেশন লেটার মাস্ট বি খুব ভালো এবং প্রিসাইজলি করতে হবে। আর যারা আন্ডার গ্রেডে আসতে চাচ্ছেন, যদি এইচএসকে থাকে অবশ্যই ভালো, তবে আন্ডার গ্রেডে যারা আসতে চায়, যারা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ পায় না, তারা চিন্তা করে যে আমি ইংলিশ টটে পড়বো, তাহলে অবশ্যই ওয়েলকাম। আইএলটিএস, টোফেল, স্যাট বা ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করে, এগুলো আপনি মাস্ট বি রেডি করে রাখবেন আগামী 2 মাসের মধ্যে। কারণ আন্ডার গ্রাজুয়েটের অ্যাপ্লিকেশন শুরু হবে অলমোস্ট, অনেক অনেক ইউনিভার্সিটি শুরু হয়ে গেছে, আমাদের তিয়ানজিন ইউনিভার্সিটিতে শুরু হয়ে গেছে। আপনি এটা এটা পেয়ে যাবেন অলমোস্ট জানুয়ারি থেকে জুন পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। আর ইন্টারভিউ কোশ্চেন আমাদের ফেসবুক গ্রুপে দেওয়া আছে।
ফেসবুক গ্রুপে গেলে ইন্টারভিউয়ে কি ধরনের আন্ডারগ্রেডে কোশ্চেন করে থাকে আপনি সেগুলো পেয়ে যাবেন। আর মাস্টার্স পিএইচডি তো রিসার্চ ডিরেকশন অনুযায়ী প্রশ্ন করা হয়, সো আপনি নিজের রিসার্চ ডিরেকশন অনুযায়ী ভালোভাবে স্টাডি করলে, স্টাডি প্ল্যান অনুযায়ী স্টাডি করলে আপনি এগুলো কমপ্লিট করতে পারবেন। তো আপনাদের এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য অনেক 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 ধন্যবাদ। আর আমাদের সাথে যদি আহ, আমার সাথে যদি বা আমাদের এই ওয়েবিনার নিয়ে কোনো কোশ্চেন থাকে, আপনি আপনার কোশ্চেনগুলো কমেন্ট বক্সে দিতে পারেন বা সরাসরি আস্ক করতে পারেন। আর বিসিওএস এর সাথে আপনি যুক্ত হতে চাইলে এই কিওয়ার্ডটা স্ক্যান করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনার কাঙ্ক্ষিত ইনফরমেশন পেতে ফেসবুক ফেসবুক গ্রুপে ভিজিট করতে পারেন। ওখানে প্রত্যেকটা আন্ডারগ্রেডের ইউনিভার্সিটির লিঙ্কও দেওয়া আছে। অ্যাটলিস্ট এই থ্রুতে হলেও আমাদের ফেসবুক গ্রুপটা একটু ভিজিট করতে পারেন। ধন্যবাদ সকলকে। শোয়েব আপু। ধন্যবাদ শিব ভাইয়া। আশা করছি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো চীনে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের কাজে লাগবে। এবারে চীনের সিনান লীগের বিশ্ববিদ্যালয়গুলোর স্কলারশিপের আবেদন প্রক্রিয়া নিয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি চিংহো ইউনিভার্সিটির মাস্টার্স শিক্ষার্থী ও বিসিওয়াইএস এর অর্গানাইজিং সেক্রেটারি নয়ন চৌধুরী অর্জুন ভাইয়াকে। অর্জুন ভাইয়া। হ্যাঁ, ধন্যবাদ আপু। আপু, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আমার পিপিটিটা। জি, দেখতে পাচ্ছি। অনুগ্রহ করে পিপিটিটা ভিজিবল করবেন, এনলার্জ করবেন। ওকে। ঠিক আছে। শুভ সন্ধ্যা সবাইকে। বিসিওয়াইএস এ বেল্ট অ্যান্ড রোড ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত আনসু অ্যান্ড আদার স্কলারশিপ ফর মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্ট শীর্ষক আজকের এই ওয়েবিনারে সবাইকে জানাই স্বাগতম। আমি নয়ন চৌধুরী অর্জুন বর্তমানে চিংহো ইউনিভার্সিটিতে মাস্টার্স অধ্যয়নরত আছি স্কুল অফ ভেহিকেল অ্যান্ড মোবিলিটিতে। সেই সাথে কাজ করছি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে ইন্টেলিজেন্স সাসপেনশন এবং টায়ার রিসার্চ ল্যাবে। সে সাথে বিসিওয়াইসের সাথে যুক্ত আছি সাংগঠনিক সম্পাদক হিসাবে এবং কোঅর্ডিনেটর হিসাবে কাজ করছি বিসিওয়াইসের অ্যাসোসিয়েট টিমে। সো লেটস জাম্প টু দ্য C9 লিগ ইউনিভার্সিটিস। প্রথমে শুরু করি C9 লিগ ইউনিভার্সিটিগুলো কি। C9 লিগ ইউনিভার্সিটি হলো চীন সরকারের উদ্যোগে গঠিত একটি এলিট গ্রুপ যা চীনের 9টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত। এই লীগ গঠিত হয় 1998 সালে 4ই মে পেকিং ইউনিভার্সিটির 100তম প্রতিষ্ঠাবার্ষিকীতে। এই লীগের ইউনিভার্সিটিগুলো হলো চিংহো ইউনিভার্সিটি, পেকিং ইউনিভার্সিটি, ফুদান ইউনিভার্সিটি, সাংহাই জিয়াতং ইউনিভার্সিটি, হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি, নানজিং ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ চায়না, শিয়ান জিয়াতং ইউনিভার্সিটি এবং জেজিং ইউনিভার্সিটি। সো আমরা যারা বাংলাদেশি স্টুডেন্ট রয়েছে তাদের কেন আবেদন করা দরকার এই C9 লিগের টপ এই 9টা ইউনিভার্সিটিতে। প্রথমে যে কারণটা রয়েছে সেটা হচ্ছে যে এই সকল ইউনিভার্সিটি প্রোভাইড করে থাকে আপনাকে ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন এবং সে সাথে উন্নত মানের রিসার্চ ফ্যাসিলিটিস। তার সাথেও এই সকল ইউনিভার্সিটির গ্লোবাল পর্যায়ে রয়েছে অনেক সুনাম। এছাড়াও ওই সকল ইউনিভার্সিটিতে আপনি পাবেন ডাইভার্স কালচারাল এক্সপিরিয়েন্স এবং প্রতিটি ইউনিভার্সিটি ইংলিশ থট প্রোগ্রাম প্রোভাইড করে থাকে মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে, এবং কিছু কিছু ইউনিভার্সিটি ব্যাচেলরের ক্ষেত্রে প্রোভাইড করে থাকে। এই সকল ইউনিভার্সিটি থেকে পাশ করার পর রয়েছে হাই জব পাওয়ার অপরচুনিটি, প্রচুর জব পাই এ সকল ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পরে রাদার দ্যান আদার ইউনিভার্সিটি। এবং এই সকল ইউনিভার্সিটিতে রয়েছে আপনার পর্যাপ্ত পরিমাণে রিসার্চ এবং প্রজেক্ট ফান্ড। এছাড়াও এই সকল প্রজেক্ট ফান্ডের পাশাপাশি বিভিন্ন রকম স্কলারশিপ প্রোভাইড করে থাকে। চলুন দেখে নিন C9 লিগ ইউনিভার্সিটির বর্তমান বিশ্ব র্যাঙ্কিং। সো এখানে যে স্লাইডটি দেখতে পাচ্ছেন এই স্লাইডে সব কিছু হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে 2026 সালের যে র্যাঙ্কিংটা অলরেডি পাবলিশ হয়েছে ইউএস নিউজ, দ্য হায়ার অফ এডুকেশন এবং কিউএস র্যাঙ্কিংয়ে। সো এখানে চিংহো ইউনিভার্সিটি, পেকিং ইউনিভার্সিটি সহ জেজিয়াং অন্যান্য সকল ইউনিভার্সিটি বিশ্বের এখন টপ পর্যায়ে রয়েছে। তার মধ্যে পেকিং এবং চিংহো ইউনিভার্সিটি অন্যতম। তাহলে চলুন প্রথমে চিংহো ইউনিভার্সিটি সম্পর্কে দেখে নিই। চিংহো ইউনিভার্সিটি চীনের শীর্ষস্থানীয় একটি ইউনিভার্সিটি যেটি এশিয়ার এক নম্বর পর্যায়ে রয়েছে বর্তমানে। এই ইউনিভার্সিটির আবেদন প্রক্রিয়া সাধারণত অক্টোবরের মধ্য থেকে এপ্রিলের শেষ পর্যন্ত চলতে থাকে। এই ইউনিভার্সিটিতে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, ইউনিভার্সিটি স্কলারশিপ এবং বেজিং গভর্নমেন্ট স্কলারশিপ সহ আরও অন্যান্য যে সকল স্কলারশিপ রয়েছে সেখানে এপিপিটি স্লাইডে
দেওয়াই আছে। তো আমি একটু করে ব্রিফ করে দিচ্ছি। প্রথমে রয়েছে পিএইচডি ফেলোশিপ, সেটা হচ্ছে যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ যারা পড়তে চায় চাইনিজ স্টাডিজ প্রোগ্রামে, এছাড়াও নিউক্লিয়ার সায়েন্স ম্যানেজমেন্টের জন্য যারা পড়তে চায় তাদের জন্য রয়েছে সিজিএসটি ইউএন ইএম স্কলারশিপ। এছাড়া রয়েছে ইউথ এক্সিলেন্স স্ট্রিম, যে ইএস স্কলারশিপ যেটাকে বলে। তো এটা পাবলিক হেলথে যারা মাস্টার্স করতে চায় তাদের জন্য। এছাড়া রয়েছে যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের উপর মাস্টার্স করতে যায় তাদের জন্য মফকন, এমআইডিজে স্কলারশিপ এবং বিআরআই স্কলারশিপ অলসো। এছাড়াও রয়েছে এফএল স্কলারশিপ, আইএমপি স্কলারশিপ, আইএমপি এফএল স্কলারশিপ, যেটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফর ফিউচার লিডার্স একটা প্রোগ্রাম। এছাড়া রয়েছে মাস্টার্সে, যারা মাস্টার্স অ্যান্ড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং একটা মাস্টার্স করতে চাই ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে, তো তারাও তাদের জন্য একটা স্কলারশিপ রয়েছে আইএমপি এমইএস স্কলারশিপ, যেটা স্টাইপেন প্রায় 6,000 RMBর কাছাকাছি। এছাড়া রয়েছে আসিয়ান চাইনা ইউথ লিডার্স স্কলারশিপ, যেটা আসিয়ান কান্ট্রিগুলোর জন্য। এছাড়া যারা চাইনিজে পড়তে চায় তাদের জন্য কনফুসিয়াস ইনস্টিটিউটের স্কলারশিপ। এছাড়াও ছিংহু ইউনিভার্সিটির মধ্যে রয়েছে একটা লিডারশিপ কলেজ, যেটাকে বলা সর্সম্যান কলেজ। এই সর্সম্যান কলেজ জেনারেলি 1 বছরের প্রোগ্রাম, এবং এই 1 বছরের প্রোগ্রামের জন্য ভালো অ্যামাউন্টের ওরা একটা ফেসিলিটিস সহ এরা খাওয়া দাওয়া এবং সেই সাথে আপনার এখানে যে স্টাইপেনও দিয়ে থাকে। এটা শুধুমাত্র 1 বছর প্রোগ্রাম, সসম্যান কলেজ স্কলারশিপও বলা হয় এটাকে। এটা আবেদন প্রক্রিয়া ছিংহু ইউনিভার্সিটি থেকে সম্পূর্ণ আলাদা আলাদা ওয়েবসাইটে হয়ে থাকে। এছাড়াও ছিংহু ইউনিভার্সিটিতে আপনার এন্টারপ্রাইজ ভিত্তিক যে সকল স্কলারশিপ রয়েছে, বিভিন্ন কোম্পানিগুলো প্রত্যেক বছর অনেক চাইনিজ এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে তাদের মেধার উপর ভিত্তি করে, তাদের কাজের উপর ভিত্তি করে স্কলারশিপ প্রদান করে থাকে। এছাড়াও আপনি চাইলে আপনার প্রফেসরের সাথে আপনি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন। এরপর রয়েছে চীনের আরেকটি শীর্ষস্থানীয় ইউনিভার্সিটি, যেটা পেকিং ইউনিভার্সিটি, বা অনেকে এটাকে বেইজিং ইউনিভার্সিটিও বলে থাকে। এই ইউনিভার্সিটির আবেদন প্রক্রিয়া সাধারণত অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত হয়ে থাকে। এই ইউনিভার্সিটিতে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, ইউনিভার্সিটি স্কলারশিপ এবং বেজিং গভর্নমেন্ট স্কলারশিপ সহ আরও যে অন্যান্য স্কলারশিপগুলো রয়েছে সেখানে এই পিপিটি স্লাইডে দেওয়া আছে। তার মধ্যে অন্যতম হলো ইয়ানচিং একাডেমি স্কলারশিপ, চ্যানজি ট্যালেন্ট স্কলারশিপ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি এলিট স্কলারশিপ, সোশ্যাল ওয়েলফেয়ার পাইনারিং স্কলারশিপ, চ্যানজি এলিট স্কলারশিপ, বেল্ট অ্যান্ড রোড স্কলারশিপ, এন্টারপ্রেনিয়রশিপ স্কলারশিপ, দেন মার্ক সিনারিও সিরিনো স্টিম ট্যালেন্ট স্কলারশিপ, দেন ইন্টারন্যাশনাল প্রফেশনাল সার্টিফিকেশন স্কলারশিপ, স্টিম ট্যালেন্ট স্কলারশিপ, গ্লোবাল ট্যালেন্ট স্কলারশিপ, ডাইভার্সিটি কন্ট্রিবিউশন স্কলারশিপ। এছাড়াও আপনি চাইলে এই ইউনিভার্সিটিতে আপনার প্রফেসরের সাথে আরএ বা টিএ হিসেবেও কাজ করতে পারেন। এরপর আমরা চলে যাই সাংহাই জেতং ইউনিভার্সিটি। এটা সাংহাইয়ে অবস্থিত টপ একটি ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির আবেদন প্রক্রিয়া সাধারণত অক্টোবর থেকে মে পর্যন্ত হয়ে থাকে। এই ইউনিভার্সিটিতে সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ, চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ এবং ইউনিভার্সিটি স্কলারশিপ ব্যতীত অন্যান্য যে সকল স্কলারশিপ রয়েছে তার মধ্যে অন্যতম হলো ইএস স্কলারশিপ, যেটাকে ইউথ অফ এক্সিলেন্স অফ চাইনা স্কলারশিপও বলা হয়। সে সাথে রয়েছে এশিয়ান ফিউচার লিডার্স স্কলারশিপ, ইন্টারন্যাশনাল চাইনিজ ল্যাঙ্গুয়েজ টিচার স্কলারশিপ এবং অন্যান্য কর্পোরেট এবং প্রাইভেট স্কলারশিপগুলো। এছাড়াও আপনি চাইলে সেমভাবে এখানে টিএ এবং আর হিসাবে আপনার প্রফেসরের সাথে কাজ করতে পারেন, যেটার জন্য আলাদা পরিমাণ স্যালারি বা আপনার টিউশন ফি বা বিভিন্নভাবে এরা প্রফেসরের উপর ভিত্তি করে আপনার প্রফেসরে এগুলো কভার করে থাকবে। এরপর রয়েছে সাংহাইয়ের আরেকটি টপ ইউনিভার্সিটি, ফুদান ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির আবেদন প্রক্রিয়া সাধারণত নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত হয়ে থাকে। এই ইউনিভার্সিটিতে আপনার সিএসসি, সাংহাই গভর্নমেন্ট এবং ইউনিভার্সিটি স্কলারশিপ ব্যতীত অন্যান্য যে সকল স্কলারশিপ রয়েছে তার মধ্যে অন্যতম হলো ফুদান এমবিএ এন্ট্রি স্কলারশিপ, সেটা শুধুমাত্র এমবিএ যারা করতে চায় তাদের জন্য। এছাড়া রয়েছে ডিন স্কলারশিপ, ফুদান স্টুডেন্ট ফেলোশিপ, এক্সিলেন্ট সেলফ সাপোর্টিং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্কলারশিপ, শিংচুয়াং বেল্ট অ্যান্ড রোড স্কলারশিপ, দেন সিরপা এক্সিলেন্ট ইন স্টাডি স্কলারশিপ, কনফুসিয়াস ইনস্টিটিউট স্কলারশিপ, এবং আপনি চাইলে এখানে টিএ এবং আর হিসেবেও কাজ করতে পারেন। এরপর রয়েছে এইচআইটি বা হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি। এটি জেনারেলি দুটি জায়গায় অবস্থিত, একটা হচ্ছে শেনচেনে এবং অন্য একটি ক্যাম্পাস হারবিনে রয়েছে। দুটো ক্যাম্পাসের আবেদন প্রক্রিয়া অক্টোবর থেকে মে পর্যন্ত হয়ে থাকে, বাট দুটো ক্যাম্পাসের প্রায় সেম স্কলারশিপ, দুইটা ইউনিভার্সিটিতে সেম স্কলারশিপ দিয়ে থাকে। তো প্রথমে যে স্কলারশিপটা এখানে জেনারেলি হারবিন গভর্নমেন্ট থেকে যে সকল স্কলারশিপ প্রোভাইড করে থাকে সেটাও দিয়ে থাকে এবং চাইনিজ গভর্নমেন্ট প্রোভাইড করে থাকে। এর বাইরে যে সকল স্কলারশিপ গুলো রয়েছে তার মধ্যে হচ্ছে যারা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উপর মাস্টার্স করতে চায় তারা ইএস স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। এছাড়া রয়েছে চায়না লিঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম, এবং চাইলে সবাই টিএ এবং আর হিসাবে কাজ করতে পারে, সেটা আপনার প্রফেসরের উপর ভিত্তি করে। এরপর রয়েছে নানজিং ইউনিভার্সিটি স্কলারশিপ। এই ইউনিভার্সিটির আবেদন প্রক্রিয়া সাধারণত নভেম্বর থেকে মে পর্যন্ত হয়ে থাকে। এই ইউনিভার্সিটির সিএসসি স্কলারশিপ, নানজিং গভর্নমেন্ট স্কলারশিপ,
এবং সেই সাথে নানজিং ইউনিভার্সিটি স্কলারশিপ ব্যতীত অন্য যে সকল স্কলারশিপ রয়েছে তার মধ্যে অন্যতম হলো জানশিং ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ স্কলারশিপ, জাং জিয়াহ ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ স্কলারশিপ, শান ইউয়ান ইন্টারন্যাশনাল স্কলারশিপ, শুশিন ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ স্কলারশিপ, এবং আপনি চাইলেও এখানেও ঠিক সেম ভাবে টিএ এবং আর এ হিসাবে আপনার প্রফেসরের সাথে কাজ করতে পারেন, এবং টি এবং আর এর যে স্যালারি বা যে সম্মানে দেওয়া হয় সেটা দিয়ে আপনি আপনার টিউশন এবং অন্যান্য যে এক্সপেন্সেস সেগুলো কভার করতে পারেন। এরপর রয়েছে ইউএসটিসি, ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন চায়না। এটা জানুয়ারি অক্টোবর থেকে মার্চ পর্যন্ত হয়ে থাকে এই ইউনিভার্সিটিতে, এবং সে সাথে আপনার এই ইউনিভার্সিটি সাধারণত ফেলোশিপ দিয়ে থাকে, ইউএসটিসি ফেলোশিপ, এবং এখানে চাইলে আপনি আর এবং টি হিসেবেও কাজ করতে পারেন। কিছুক্ষণ আগে আমাদের যে পূর্ববর্তী বক্তা উনি অলরেডি আমাদের যে ইউকাস যে স্কলারশিপ গুলো নিয়ে আবেদন বলেছেন, এটাও কিন্তু এই ইউনিভার্সিটির একটা অংশ। এরপর রয়েছে শিয়ান জিয়াতং ইউনিভার্সিটি, সরি শিয়ান জিতং ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি আবেদন প্রক্রিয়া সাধারণত সেপ্টেম্বর থেকে জুন পর্যন্ত হয়ে থাকে। তো এই ইউনিভার্সিটিতে শিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ, চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ এবং শিয়ান ইউনিভার্সিটি স্কলারশিপ সহ অন্যান্য যে সকল স্কলারশিপ রয়েছে সেটার মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল চাইনিজ ল্যাঙ্গুয়েজ টিচার্স স্কলারশিপ, মফকন স্কলারশিপ। শুধুমাত্র যারা বাংলাদেশ গভর্নমেন্টের সার্ভিস হোল্ডার তারাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। সে সাথে রয়েছে শি ইউএন ইন্টারন্যাশনাল স্কলারশিপ, এবং আপনি চাইলেও এখানেও টিএ এবং আর হিসেবে আপনার প্রফেসরের সাথে কাজ করতে পারেন। এরপর রয়েছে জেজিয়াং ইউনিভার্সিটি। জেজিয়াং ইউনিভার্সিটি আবেদন প্রক্রিয়া সাধারণত অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত হয়ে থাকে। এই ইউনিভার্সিটিতে জেজিয়াং গভর্নমেন্ট স্কলারশিপ, সিএসএস স্কলারশিপ এবং অন্যান্য স্কলারশিপ ব্যতীত রয়েছে ইংলিশ টট ডুয়েল প্রোগ্রাম জন্য ইউআইইউসি ইনস্টিটিউট থেকে একটা স্কলারশিপ প্রদান করে, ইউওই ইনস্টিটিউট একটা স্কলারশিপ প্রদান করে থাকে। এছাড়াও জেজিয়াং যে ইউনিভার্সিটি রয়েছে তারা এই সকল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের জন্য স্কলারশিপ প্রদান করে থাকে। এছাড়াও রয়েছে যারা গ্লোবাল কমিউনিকেশন এবং ম্যানেজমেন্ট প্রোগ্রাম পড়তে যায় তাদের জন্য স্কলারশিপ রয়েছে, এবং সেই সাথে লিড স্কলারশিপ রয়েছে যারা নতুন এমবিবিএস স্টুডেন্ট তাদের জন্য। এছাড়াও ইন্টারন্যাশনাল চাইনিজ ল্যাঙ্গুয়েজ টিচার্স স্কলারশিপ, চাইনা আসিয়ান ওশনিক স্কলারশিপ ফর এডুকেশন অফ ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট স্টুডেন্ট। সেটার সাথেও রয়েছে দুই প্রকার হাই স্কলারশিপ এবং চাইনিজ স্টাডিজ প্রোগ্রাম যারা চাইনিজ স্টাডিজে পড়তে চায়। এছাড়াও রয়েছে আপনার ইন্টারন্যাশনাল স্কুল অফ মেডিসিন, যারা মেডিকেলে পড়তে চায় তাদের জন্য স্কলারশিপ সুযোগ সুবিধা, এবং যারা অপটিক্যাল সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায়, এটা মাস্টার্স হোক বা পিএইচডি হোক, তাদের জন্য আলাদা করে জেজিং ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ রয়েছে। এরপর একটা কমন প্রশ্ন হলো, ইজ ইট টাফ ফর বাংলাদেশ স্টুডেন্ট টু গেট অ্যাডমিশন ইন সিনান লিক ইউনিভার্সিটি? এক কথায় বলতে গেলে না, এটা আমাদের অনেকে একটা ভ্রান্ত ধারণা যে আসলে সিনান লিক ইউনিভার্সিটি হয়তো অনেক টাফ, অনেক কষ্ট, আমি আবেদন করবো কি করবো না, অনেক রকমের কোয়েশ্চেন থেকে থাকে আগে। আসলে এক কথায় বলতে গেলে সিনান লিক অতটা হার্ড না। আপনি অন্য ইউনিভার্সিটি যেভাবে আবেদন করবেন এখানেও ঠিক সেম ভাবে আবেদন করবে, তবে আপনার ম্যাটেরিয়ালসটা এনাফ স্ট্রং হওয়া দরকার। আবেদন প্রক্রিয়া খুবই ইজি, খুবই ইজি, খুবই ইজি, বাট আপনার আবেদনের জন্য যে সকল ম্যাটেরিয়ালস দরকার সেগুলো যদি আপনি ঠিক মতো যদি প্রোভাইড করতে পারেন তাহলে আপনার ইজিলি হয়ে যাবে, আপনার বাকিগুলো আপনি ক্র্যাক করে ফেলতে পারবেন। তো দেখিনি আসলে কোন জিনিসগুলো আসলে মেইন ফ্যাক্ট এখানে কাজ করে থাকে। সবচেয়ে বেশি বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার স্ট্রং একটা এসওপি বা মোটিভেশন লেটার। আপনার ভালো একটা স্টোরি হতে হবে, ভালো একটা গল্প হতে হবে, ভালো মোটিভেশন দেখাইতে হবে আপনি কেন চায়নাতে পড়তে যাচ্ছেন, আপনি কেন ওই ইনস্টিটিউটে পড়তে যাচ্ছেন, এবং আপনি কেন ওই প্রোগ্রামে পড়তে যাচ্ছেন, এবং আপনি কেন ওই প্রোগ্রামের জন্য ফিট, আপনার ব্যাকগ্রাউন্ডটা কি, এই সকল বিষয় আপনাকে আপনার এসওপির মধ্যে তুলে ধরতে পারলেই আশা করি আপনার মনে করেন অনেকটাই হয়ে যায় চান্সটা এসওপির উপর ভিত্তি করে। এছাড়াও আপনার পূর্ববর্তী ইনস্টিটিউট থেকে ভালো রেকমেন্ডেশন লেটারও দরকার আছে। এছাড়া যারা পিএইচডি তে পড়তে চায় তাদের জন্য অবশ্যই আপনার প্রফেসর অ্যাকসেপ্টেন্স দরকার। এই সকল সিনানিক ইউনিভার্সিটিতে মাস্টার্সের ক্ষেত্রে অতটা প্রয়োজন নেই, আপনি সেন্ট্রালি অ্যাপ্লাই করলে আপনার হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে যখন ইন্টারভিউ বোর্ডে ডাকবে সেই সময় হয়তো বা এর আগে হয়তো আপনার কোঅর্ডিনেটর আপনার সাথে যোগাযোগ করবে আপনি কোন প্রফেসরের সাথে কাজ করতে চান। সেটা মাস্টার্সের ক্ষেত্রে বা পিএইচডির ক্ষেত্রে এটা আপনাকে আগে থেকে মেইল করে আপনাকে কনফার্মেশনটা নিতে হবে, তারপর আপনি আবেদন করতে পারবেন। এছাড়া আপনি যদি আবেদন করেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা গ্রহণযোগ্য হবে না। এছাড়াও আপনার যারা পিএইচডিতে আবেদন করবেন সেক্ষেত্রে তাদের ভালো একটা রিসার্চ ব্যাকগ্রাউন্ড দরকার, আদারওয়াইজ আপনার চান্স পাওয়াটা অনেকটা টাফ হয়ে যায়, কারণ ভালো রিসার্চ ব্যাকগ্রাউন্ড ছাড়া পিএইচডিতে চান্স পাওয়া এই সিনানিক ইউনিভার্সিটিতে অনেকটাই টাফ।
এছাড়াও আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি এবং চাইনিজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট যদি থাকে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। হ্যাঁ, অনেকে এগুলো ছাড়াও আবেদন করতে পারে, বাট যেহেতু এটা সিনান লিক ইউনিভার্সিটি, কম্পিটিশন এখানে অনেক বেশি, ওয়ার্ল্ডে সেরা সেরা স্টুডেন্টগুলো এখানে আবেদন করে, এটা বাংলাদেশ থেকে হোক এবং এটা ইউএসএ, জার্মানি, সব জায়গা থেকে এরা এখানে আবেদন করে। তো কম্পিটিশন যেহেতু হাই, তো আপনার কাছে যদি এক্সট্রা এই জিনিসগুলো থাকে সেক্ষেত্রে আপনাকে কম্পিটিশন অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে। এছাড়াও অন্যান্য আরো যে সকল ফ্যাক্টর রয়েছে সেগুলো হলো আপনার ভালো সিজিপিএ দরকার, আর হচ্ছে যে একটা এন্ট্রান্স এক্সাম হয়, এটা সব ডিপার্টমেন্টে হয় না, কিছু কিছু ইউনিভার্সিটিতে, সিনান লিখে 9টা ইউনিভার্সিটির কিছু কিছু ডিপার্টমেন্টের মধ্যে হয়ে থাকে। যেমন আমার ইউনিভার্সিটিতে, সিংহ ইউনিভার্সিটিতে, আপনি যদি এই যে ভেহিক্যাল অ্যান্ড মোবিলিটিতে পড়াশোনা করতে চান তাহলে আপনাকে ওরা একটা ছোট্ট একটা মিনি এন্ট্রান্স এক্সাম নিবে, তারপর আপনাকে এরা ভাইবা বোর্ডে ডাকবে। এছাড়াও আপনার যত রকম এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে সেগুলো আপনাকে অনেকটা সহায়তা করবে আপনাকে অন্যদের থেকে আলাদা করতে, কারণ যেহেতু এগুলো টপ ইউনিভার্সিটি, তো এখানে অনেকে ভালো সিজিপিএ বা ভালো আইএলটিএস স্কোর নিয়ে আবেদন করবে, বাট তারা সবসময় কিন্তু রোবট টাইপের সবাইকে চায় না, এরা চায় যারা সোশ্যালি অ্যাক্টিভ, যারা ভলান্টিয়ারিং ওয়ার্কে অ্যাক্টিভ, এদেরকে ওরা কিন্তু খুঁজে। তো আপনি যদি এগুলো যদি প্রুভ করতে পারেন, আপনার কোনো একটির দিকে যদি কম হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে অনেকটা এগিয়ে রাখবে অ্যাডমিশনটা নিতে। আরেকটা আমি একটা নোট বলে দিতে চাই, এতক্ষণ ধরে আমি যতগুলো স্কলারশিপ বলেছি এই সকল স্কলারশিপে স্পেসিফিক কোনো আবেদন প্রক্রিয়া নেই। উইথআউট মফকনের জন্য মফকনের ওয়েবসাইট রয়েছে, ওখানে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। এটা আমাদের যে চাইনিজ এম্বাসি রয়েছে বা আমাদের যে মিনিস্ট্রির ওয়েবসাইট রয়েছে ওখানের মধ্যে এই তথ্যগুলো পেয়ে যাবেন। বাট আদার যে স্কলারশিপগুলো আমার আজকে পিপিটিতে শো করেছি এগুলোর জন্য আলাদা কোনো স্কলারশিপ, আলাদা কোনো আবেদন কোনো প্রক্রিয়া নেই। এগুলো আপনি যখন অ্যাডমিশন যখন কনফার্ম করবেন, ইউনিভার্সিটি আপনাকে তখন বলে দিবে আপনি কোন স্কলারশিপের জন্য কিভাবে আবেদন করবেন। ওটার জন্য হয়তো আপনাকে কোনো একটা ফর্ম দিবে, কোনো কিছু একটা ডকুমেন্ট সাবমিট করতে বলবে, তাহলে হয়ে যাবে। বাট এটার জন্য ওয়েবসাইটে কোনো কিছু লেখা থাকবে না যে আপনি এভাবে আবেদন করেন বা এভাবে আবেদন করতে হবে। এটা আপনার এডমিশন পাওয়ার পরে ইউনিভার্সিটি আপনাকে বা আপনার ডিপার্টমেন্টে বলে দিবে কিভাবে আবেদন করতে হবে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে আমার বক্তব্য বা আমার পিপিটিটা দেখার জন্য। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ ভাইয়া আমাদের চীনের সেরা 9টি বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানানোর জন্য। এবারে প্রশ্নোত্তর পর্ব। অনেকে প্রশ্ন করেছেন ইতিমধ্যে, চ্যাট বক্স থেকে আমরা কিছু কোশ্চেন নিয়েছি, তারপর আমরা সরাসরি স্পিকারদের থেকে কোশ্চেন গুলো নিব। একজন আস্ক করেছেন, উইদাউট HSK4 which kind of opportunity available for newly graduated in China? আমি শুভ্র ভাইয়াকে অনুরোধ করছি এই উত্তরটি দেওয়ার জন্য। হ্যাঁ, সোহাইবি আপু, আসলে যারা নতুন আন্ডার গ্রাজুয়েটে আসতে যাচ্ছে, HSK4 নাই, তারা ইংলিশ ডট প্রোগ্রামে আবেদন করতে পারেন। এবার কিছু ইউনিভার্সিটি আছে ফুললি ফান্ডেড, কিছু ইউনিভার্সিটি আছে ফান্ডেড না। যেমন চায়না ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম বেজিং, এরা 2500 RMB করে স্টাইপেন্ড দিয়ে থাকে, টিউশন, অ্যাকোমোডেশন, ইন্স্যুরেন্স ফ্রি। নর্থ ওয়েস্ট পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি, তারাও ইংলিশ ডটে অফার করে থাকে 1500 RMB স্টাইপেন্ড সহ আন্ডার গ্রাজুয়েটে। প্লাস ডালিয়ান ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এরাও বায়ো ইঞ্জিনিয়ারিংয়ে পেইড ইন্টার্নশিপ সহ স্কলারশিপ প্রোভাইড করে থাকে। তা এরকম সাংহাই আহ, আর আরেকটা ইউনিভার্সিটি আছে চেংডুতে, সাউথ ইস্ট জিওথং ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই ইউনিভার্সিটিতে আপনি আবেদন করতে পারেন, যেখানে আপনি 800 RMB স্টাইপেন্ড পেতে পারেন। তা যাদের HSK নেই বা যারা CSEর জন্য বা সাংহাই গভর্নমেন্টের জন্য আবেদন করতে পারছেন না, তারা চাইলে এই ইউনিভার্সিটিগুলো ফুললি ফান্ডেড, আরও অনেক ইউনিভার্সিটি আছে লিস্টেড, আপনি আমার স্লাইড দেখলে পরবর্তীতে বুঝতে পারবেন। সেগুলো নানজিং এর কিছু ইউনিভার্সিটি আছে, সেগুলো থেকে আপনি ইংলিশ ডটে আবেদন করতে পারবেন এবং ফুললি ফান্ডেড। ধন্যবাদ আপু। ধন্যবাদ ভাইয়া আপনার গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। এবার আবু কাউসার ভাইয়ার কাছে একজন কোশ্চেন করেছেন, ফ্রম ইউর এক্সপিরিয়েন্স ক্যান ইউ প্লিজ শেয়ার হাউ হাই স্ট্যান্ডার্ড আর ক্যান্ডিডেটস প্রোফাইল? আবু কাউসার ভাইয়া সংক্ষেপে উত্তরটি যদি দেন। জি, ধন্যবাদ। এক্সপিরিয়েন্স, যেমন আমার এক্সপিরিয়েন্স যদি আমি বলি, আমাদের সাথে যে 7 জন চান্স পেয়েছিলেন তাদের মধ্যে 3 জনের মাত্র আইএলটিএস ছিলেন, আর বাকি 2 জনের HSK4 ছিল। তো সুতরাং এখানে ল্যাঙ্গুয়েজ কোনো বিষয় না, আপনার যদি আইএলটিএস না থাকে তবুও আপনি ওয়েলকাম টু অ্যাপ্লাই
যদি এইচএসকে না থাকে, যেহেতু এটা ইংলিশ টট, এখানে এইচএসকে রিকোয়ারমেন্ট নাই, বাট থাকলে ভালো। যদি না থাকে কোনো সমস্যা নেই, আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর রিসার্চ পেপারের বিষয় আছে, আপনার এখানে রিসার্চ পেপারটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। অর্থাৎ আমাদের যারা অ্যাপ্লাই করেছিলাম আমরা, আমাদের 2 জনের মোর দেন 10 পেপার ছিল, মানে 10টার বেশি সায়েন্টিফিক আর্টিকেল ছিল। আর বাকি যে 5 জন, তাদের মধ্যে 2 জনের ছিল দুইটা দুইটা করে পেপার, আর বাকিদের কিছুই ছিল না। অর্থাৎ এটা আসলে ব্যারি টু, মানে ম্যান টু ম্যান ব্যারি, প্রফেসর টু প্রফেসর ব্যারি করে। সো যদি আপনার রিসার্চ পেপার না থাকে, সো কেন প্রবলেম, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং মেবি আপনি চান্সও পেতে পারেন, কারণ আমাদের সাথে যারা ছিল তারা অনেকেই পেপার ছাড়াই কিন্তু চান্স পেয়েছে। সুতরাং এগুলো ব্যারি করে, আমার মনে হয় কোনো সমস্যা নাই। ওয়েলকাম টু অ্যাপ্লাই। ধন্যবাদ। ধন্যবাদ আবু কাসের ভাইয়া। আমি চ্যাট বক্স থেকে আরেকটি কোশ্চেন নিচ্ছি। আমি যদি মেজর চেঞ্জ করে অ্যাপ্লাই করতে চাই মাস্টার্সে, সাচ এস আমি সিএসটি তে পড়ছি, এখন আমি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টে যেতে চাই মাস্টার্সে, আমি কি আবেদন করতে পারবো যে কোনো ইউনিভার্সিটিতে? কাইন্ডলি শুভ্র ভাইয়া যদি উত্তরটি দিতেন। অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। আপনি এমবিএ বাদে ম্যানেজমেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ অবশ্যই যে কোনো ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবেন। এর কারণ হলো এমবিএ তে যেতে গেলে মাস্ট বি আপনাকে 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখানো লাগবে। আর এটা যদি না থাকে তাহলে আপনি ম্যানেজমেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যে কোনো ইউনিভার্সিটিতে সিএসসি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন, উইথ অ্যাকসেপ্টেন্স লেটার, প্রফেসরের অ্যাকসেপ্টেন্স লেটার সহ। ধন্যবাদ শুভ্র ভাইয়া। আমি চ্যাট বক্সে আর কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে অনুগ্রহপূর্বক আপনারা হ্যান্ড রেজ করুন, আমি একজন রেখে নিব। আমাদের সময় খুবই সীমিত। ঠিক আছে রেওয়াজ, আমি আপনাকে স্পিকারটি অন করে আপনার কোশ্চেনটি খুব সংক্ষেপে করার জন্য বলছি। আসসালামু আলাইকুম, আমি এসএম রেজানুল ইসলাম। আমি নানজিং ইউনিভার্সিটি অফ এরোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স মাস্টার্স প্রায় শেষের দিকে আমার। তো আমি আনসার নিয়ে 2টা কোশ্চেন, মানে একটা কোশ্চেন করব, 2টা ম্যাটার আমার কাছে। আমি অ্যাপ্লিকেশন করার সময় যেটা দেখলাম সেটা হচ্ছে আমার প্রোগ্রাম এন্ডিং টাইম হচ্ছে এপ্রিল 2026, বাট এটা ওরা আমাকে হচ্ছে যে দেখাচ্ছে যে মানে এটা দিলেই ওরা দেখাচ্ছে যে মানে এখনকার টাইমের চাইতে ওই টাইমটা অনেক বেশি। এটা একটা প্রবলেম, এটা আমি কিভাবে সলভ করবো? আর আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্রায় 3 থেকে 4 বছর। আমি বাংলাদেশের ডুয়েট থেকে পড়াশোনা শেষ করে প্রায় 3 বছর কাজ করি, তারপরে এখানে আসি। তো ওখানে হচ্ছে যে একটা গ্যাপ দেখাচ্ছে যে মানে টাইমটা ম্যাচ হচ্ছে না, এটা একটা প্রবলেম। আরেকটা হচ্ছে আমি প্রায় 5-7 জন প্রফেসরকে মেল করছি এই পর্যন্ত, ফলো আপ মেলও করলাম, কিন্তু আসলে কোনো রেসপন্স পাচ্ছি না। তো সেক্ষেত্রে হচ্ছে যে মানে আমি আসলে একটু হতাশার মধ্যেই আছি। আমার এই এই সিচুয়েশন থেকে মানে পরিত্রাণ পাওয়ার জন্য কোনো সলিউশন সাজেস্ট করবেন কিনা? ধন্যবাদ। ধন্যবাদ। আমি আবু কাউসার ভাইয়াকে বলছি আনসার নিয়ে ওনার কোশ্চেনে উত্তরটি দেওয়ার জন্য। ধন্যবাদ। আমি আমার প্রশ্নটি শুনেছি। যে আপনি বোধহয় ইউকাস অথবা ইউএসটিসি কোনটাতে অ্যাপ্লাই করেছেন আমি জানি না। তো এই পোর্টালটা রিসেন্টলি ওপেন করেছে, আমার মনে হয় এটা আরেকটু সময় লাগবে ওদের। মেবি এটা আন্ডার কনস্ট্রাকশন অথবা এই ধরনের কিছু আছে, কিছু জিনিস ওখানে প্রবলেম দেখাচ্ছে। সো আপনি ওখান থেকে, আমি জানি না আপনি কিভাবে প্রফেসর সার্চ করেছেন। প্রফেসর অনেক সময় মেইলের রিপ্লাই দিতে চায় না এবং পাওয়াটা একটু ডিফিকাল্ট। বাট আপনি যদি আরো বেশি পরিমাণ প্রফেসরকে রিচ করতে পারেন, আমার মনে হয় আপনি একটা অ্যাকসেপ্টেন্স লেটার ম্যানেজ করতে পারবেন বলে আমি আশা করছি। আর সাথে সাথে আপনি ওই যে ইউনিভার্সিটির পোর্টালে, ওয়েবসাইটে আপনি গিয়ে সেখানে যে লিস্টগুলো আছে, আমার মনে হয় সেই লিস্টগুলো থেকে যদি আপনি প্রফেসর সিলেক্ট করতে পারেন, দ্যাট উইল বি মাচ বেটার ফর ইউ। আই থিঙ্ক ওইখান থেকে আপনি খুঁজে পাওয়াটা আপনার জন্য ইজি হবে এবং আপনার অ্যাকসেপ্টেন্স লেটার কালেক্ট করাটাও আমার মনে হয় ইজি হবে। ধন্যবাদ। আর রেজন আমি ভাই আরেকটু আশা অ্যাড করি, আমি করছি। আমি আমি রিয়েলি ভেরি সরি, আমি আরেকটু অ্যাড করি। সেটা হচ্ছে যে আমি অপটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছি। এখানে হচ্ছে আমার রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে রেডার, ফোটনিক রেডার নিয়ে। এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে। সো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যে কোম্পানি এবং ইউনিভার্সিটি প্রফেসর গুলো হচ্ছে যে ফরেন স্টুডেন্ট নিতে চায় না। তো আমি যতটুকু দেখলাম যে আমি ওই ইউএসটিসির ওয়েবসাইট থেকে যে সাজেস্ট করা যে প্রফেসর লিস্ট, ওখান থেকে দেখলাম খুব সীমিত পরিমাণ প্রফেসর হচ্ছে যে ওনারা মানে খুবই অল্প পরিমাণ ওয়েবসাইট আছে যেগুলো শো করে, আর বাকিগুলো কোনোটাই শো করে না। তো সেখান থেকেই 5-7 জনকে মেল করছি, দের ইজ নো রেসপন্স। ইয়াস, বুঝতে পেরেছি। বিষয়টা হচ্ছে আপনি দুইভাবেই চেষ্টা করেন। ইউনিভার্সিটি পোর্টাল থেকে আপনি ঢুকে যে ইনস্টিটিউট গুলো শো করে সেখান থেকে আপনি প্রফেসর খুঁজে বের করেন, অথবা আরেকটা ওয়ে আমি প্রথমে যেটা দেখিয়েছিলাম, অর্থাৎ আপনি আনসোর যে পোর্টাল আছে, আনসোর ইউকাসের যে কাস আনসোর 2026-এর যে নতুন সার্কুলার, সেখানে আপনি ঢুকে সেখান থেকে
যে ইনস্টিটিউট খোঁজার যে অপশনটা আমি দেখিয়েছি, সেখান থেকে যদি আপনি খুঁজতে পারেন আমার মনে হয় এটা আপনার জন্য আরো বেটার হবে। বেশি সংখ্যক প্রফেসরকে আসলে ইমেল করতে হয়, আর অনেক সময় হচ্ছে চাইনিজ ওয়েবসাইট গুলো খুঁজে পাওয়া একটু ডিফিকাল্ট হয়। আপনি আমার মনে হয় ব্রাউজার একটু চেঞ্জ করবেন, বা এই ধরনের কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে অনেক সময় শো করে না, এবং তারপর রাইট ক্লিক করে আপনি ইংলিশ বানিয়ে, অথবা ইংলিশ ওয়েবসাইট অনেক সময় তাদের থাকে না, তো তখন চাইনিজ ওয়েবসাইটটাকে ইংলিশ করে নিতে হয় আর কি। আপনি রাইট ক্লিক করে মাউসের সেটা করতে পারেন, সেইভাবে করা যায় আর কি। ধন্যবাদ। আমার একটা আশা কোশ্চেন ছিল। করছি রেজন ভাইয়া আপনার উত্তরটি আপনি পেয়েছেন। ঠিক আছে, এর পরবর্তীতে আমি চলে যাচ্ছি আমাদের আহ আপনার নামটা কাইন্ডলি বলবেন এবং আপনার কোশ্চেনটা বলবেন। আহ, আমার নাম সবুজ। আমি আনসু বিষয় নিয়ে একটা কোশ্চেন করতে যাচ্ছি আবু কাইসার ভাইয়ের কাছে। আমার হলো দুটো কোশ্চেন, একটা হলো ইউকাস এবং ইউএসটিসি নিয়ে। ফার্স্টলি হলো ইউকাস। ইউকাসের পোর্টালে আমিও ওটা পোর্টাল দুটোই ওপেন করছি এবং দুটোই রেজিস্ট্রেশন করছি, কিন্তু বাট আমি এখনো সিলেক্ট করি নাই আমি ইউকাসে আবেদন করবো না ইউএসটিসি আবেদন করব। ফার্স্টলি হলো ইউকাসে পোর্টালে সরাসরি হলো প্রফেসরের লিস্ট আছে, সেটা ওখানে শুধু একটা মাত্র দেখলাম, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ওইখানে প্রফেসর। এখন ওই ইউকাসের মাস্ট বি কি প্রফেসরের অ্যাকসেপ্টেন্স লেটার কি লাগবে? জি জি, মাস্ট আপনাকে অ্যাকসেপ্টেন্স লেটার দিতে হবে আর কি। ওকে ফাইন। এখন ইউএসটিসি তে দেখলাম, ইউএসটিসি পোর্টালে ওইখানে মানে সাধারণত মানে নর্মালি যে ইউনিভার্সিটিগুলোতে আমরা অ্যাপ্লিকেশন করি ঠিক একইভাবে স্টাইলে আছে, ওইখানে কোনো নির্দিষ্টভাবে কোনো প্রফেসরের নাম নেই। সো সেই ক্ষেত্রে কি মানে আমি মানে র্যান্ডমলি ভাবে প্রফেসর খুঁজে বের করতে পারবো? যে সেই ক্ষেত্রে আপনি ওই যে আমি প্রথমে যে সিস্টেমটা দেখালাম, আপনি ওই সার্কুলারে যাবেন, কাস আনসার সার্কুলার, সেখানে ইনস্টিটিউটের লিংক দেওয়া আছে, এখানে সব ইনস্টিটিউটের নাম দেওয়া আছে। আপনার জন্য যে ইনস্টিটিউট প্রযোজ্য আপনি সেটাতে ক্লিক করে সেখান থেকে সংশ্লিষ্ট ইনস্টিটিউটের ওয়েবসাইটে যাবেন, এবং সেখানে যে প্রফেসর লিস্ট দেওয়া আছে সেই লিস্ট ধরে যে প্রফেসর আপনার জন্য সুইটেবল তার প্রোফাইলে ক্লিক করে সেখান থেকে ইমেল অ্যাড্রেস নিয়ে তাকে মেল করতে হবে, এবং ওকে। দেখতে হবে যে উনি কারেন্টলি স্টুডেন্ট হ্যান্ডেল করছে কিনা। ওখানে তাদের ডিটেলস লেখা থাকে, আমার মনে হয় আপনি একটু ভিজিট করলে এটা পেয়ে যাবেন আর কি। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ফাইন। এখন লাস্ট আমার কোশ্চেন, আমি ইউকাস এবং ইউএসটিসি নিয়ে এখন স্টাডি করতেছি, এবং আমার যদি আমি বলি একটা স্টুডেন্ট ওনার স্টাডি ব্যাকগ্রাউন্ড খুবই স্ট্রং, সব দিক দিয়ে পারফেক্ট, এইচএসকে আইএলটিএস সব আছে, কিন্তু প্রফেসরের কাছ থেকে কোনো ফিডব্যাক পাচ্ছে না। সেক্ষেত্রে কিছু কোনো অ্যাপ্লিকেশন করলে কি চান্স পাওয়াটা ওই স্টুডেন্টের জন্য মানে কেমন হবে, কত পার্সেন্ট থাকবে? প্রফেসর অ্যাকসেপ্টেন্স লেটার ছাড়া আসলে চান্সের পরিমাণ খুবই কম আর কি, মানে প্রফেসর অ্যাকসেপ্টেন্স লেটার দিয়েই তো হয় না আসলে। আর এটা আরেকটা জিনিস আমি একটু বলে নেই, সেটা হচ্ছে যে এখানে কোটা আছে আর কি। বাংলাদেশের জন্য এতগুলো কোটা, পাকিস্তানের জন্য একটু বেশি, এইরকম আর কি। তো কাজে এখানে খুব বেশি সংখ্যক স্টুডেন্ট নেওয়ার আসলে সুযোগও কম। আর প্রফেসরের অ্যাকসেপ্টেন্স লেটারের যে বিষয়টা, সেটা হচ্ছে আপনাকে খুব বেশি পরিমাণ প্রফেসরকে রিচ করতে হবে। আদারওয়াইজ আপনি ধরেন 10টা করলেন, আপনি হয়তো একটা পাবেন বা পাবেন না, এরকম আর কি। আপনাকে একটু বেশি সংখ্যক প্রফেসরকে রিচ করতে হবে, এবং যেটা বললাম যে ইমেলের পরিমাণটা ছোট করতে হবে। এত বেশি বড় ইমেল তারা পড়তে চায় না। আর আপনার সিভিটাতে ক্লিক করলে যেন প্রফেসর যে অ্যান্সার গুলো চায় সেই উত্তরগুলো যেন আপনার সিভিতে লেখা থাকে, এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। ধন্যবাদ। তারপর আবু কাইসার ভাইয়া, তা আপনার মেন বিষয়টা হলো যদি একটা স্টুডেন্টের স্টাডি ব্যাকগ্রাউন্ড স্ট্রং থাকলেও কোনো ডাজন্ট ম্যাটার, মাস্ট বি প্রফেসরের হলো অ্যাকসেপ্টেন্স লেটার লাগবে, যেটা রাইট? জি জি জি, অ্যাকসেপ্টেন্স লেটারটা লাগবে আসলে। জি ধন্যবাদ। ওকে ওকে, গট ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ। ফাহিম কোশ্চেন করেছেন, মাস্টার্সের ক্ষেত্রে গভর্নমেন্ট শিক্ষাবৃত্তির জন্য কি প্রফেসর অ্যাকসেপ্টেন্স লেটার লাগবেই? ব্যাচেলর তৃতীয় বর্ষে আছে, যদি কিছু পরামর্শ দিতেন শুভ্র ভাইয়া। আহ, ধন্যবাদ ফাহিম ভাইয়া কোশ্চেন করার জন্য। অবশ্যই আপনাকে মাস্টার্সের জন্য স্কলারশিপ পেতে গেলে মাস্ট বি অ্যাকসেপ্টেন্স লেটার লাগবে। উইদাউট অ্যাকসেপ্টেন্স লেটার আপনার চান্স খুবই কমে যাবে, খুবই কমে যাবে। কারণ যখন আপনার প্রফেসর থাকবে না, আপনার অ্যাপ্লিকেশন সেকেন্ড স্টেজে বা ইন্টারভিউ স্টেজে প্রসিডই হবে না। এখনো আপনার হাতে সময় আছে, ডিসেম্বর পর্যন্ত আপনি অ্যাকসেপ্টেন্স লেটার কালেক্ট করতে পারেন। কালেক্ট করলেই একমাত্র আপনার চান্স বেড়ে যাবে। আর অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়া মানেই যে 100% অ্যাডমিশন, এমনটা নাও হতে পারে, বাট অ্যাকসেপ্টেন্স লেটার ম্যান্ডেটরি। ধন্যবাদ। আকাশ হ্যান্ড রেজ করেছেন, কাইন্ডলি আপনার কোশ্চেনটি করবেন মাইকটি আনমিউট করে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি ভাইয়া বাংলাদেশ থেকে ভাইয়া ডিপ্লোমা কমপ্লিট করছি ভাইয়া সিভিল থেকে। এখন ভাইয়া চায়নাতে ভাইয়া বিএসসি করতে যাচ্ছে। এখন ভাইয়া অনেকগুলো ইউনিভার্সিটি আছে, এর মধ্যে ভাইয়া কিভাবে ভাইয়া সিভিলের জন্য ভালো ইউনিভার্সিটি সিলেক্ট করব? ধন্যবাদ ভাইয়া। শুভ্র ভাইয়া কাইন্ডলি যদি ওনার উত্তরটি দিতেন। আপনি সিভিলের জন্য যদি ইউনিভার্সিটি খুঁজে থাকেন,
আন্ডারগ্রেডে যে ইউনিভার্সিটিগুলো সিভিল ইঞ্জিনিয়ারিং অফার করে তার একটা লিস্ট আপনাকে বানাতে হবে। এটা বানানোর জন্য আমি যে 55টা লিস্ট দিছি ওখানে ধরে ধরে প্রত্যেকটা ইউনিভার্সিটি একবার করে ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন তারা সিভিল অফার করতেছে কিনা। কারণ কেউ আপনাকে একসাথে অ্যাটাচ করে দিবে না যে এই 10টা ইউনিভার্সিটি সিভিলে ভালো বা প্রোভাইড করে। 10টা ইউনিভার্সিটি যখন আপনি নিজেই দেখতে পারবেন তার ভিতর থেকে আপনি র্যাঙ্কিং দেখলে বুঝে যাবেন যে ওই ইউনিভার্সিটি ভালো হবে কিনা। তবে বাংলাদেশ থেকে যখন আসছেন চায়নার প্রত্যেকটা ইউনিভার্সিটির পড়ালেখার পরিমাণ অবশ্যই খুবই রিচ। সো আপনি যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে একটা ডিগ্রি নিলেই আপনি পরবর্তীতে পৃথিবীর যে কোনো দেশে মাস্টার্স পিএইচডির জন্য আবেদন করতে পারবেন, কারণ চায়নার সার্টিফিকেট ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড। ধন্যবাদ। সময় স্বল্পতার জন্য আজকে আমরা আর কোশ্চেন নিতে পারছি না, কিন্তু আপনাদের মূল্যবান প্রশ্নটি আমাদের ফেসবুক পেজে করতে পারেন। অবশ্যই আমাদের বিশেষজ্ঞ প্যানেল আপনাদের সেই কোশ্চেনের অবশ্যই উত্তর দিয়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য। আপু, আমরা আজকের আহ, এটা কোশ্চিন না, মানে একটা জাস্ট শুভ্র ভাইকে বলতে চাচ্ছি যে আমরা এখন সব প্রসেসিং করলাম, আমাদের যে মেডিকেল এবং হলো নন ক্লিয়ার যেটা হলো পুলিশ ক্লিয়ারেন্স চায়না থেকে কিভাবে নিতে পারি, এটা যদি বলা যায় খুব ভালো, বা নেক্সট বা আজকে ডাজন্ট ম্যাটার। আমি আপনার উত্তরটা দিয়েই দিই। আপনি যেহেতু বেইজিং এ থাকেন, বেইজিং থেকে আপনার নিকটস্থ যে পুলিশ স্টেশন আছে, যেমন আমাদের বেইজিং এ চাম্পিং ডিস্ট্রিক্টে যে পুলিশ স্টেশন আছে তারাই একমাত্র পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রোভাইড করে থাকে। এর জন্য আপনাকে আপনার পাসপোর্ট নিয়ে সেখানে উপস্থিত হলে এটা ফ্রি অফ কস্ট 3 দিন পাসপোর্টের কপি দিয়ে আসলে 3 দিন পর আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স তারা প্রোভাইড করে দিবে। আর প্রথমে ফরেন যে মেডিকেলটা করিয়েছিলেন আসার পর চায়নাতে, ওখানে গেলে আপনি যদি আবারও দ্বিতীয়বার গিয়ে বললে যে আমি ফরেন মেডিকেল করাবো, 420 RMB চার্জ করে তারা আপনাকে একটা নতুন ফরেন মেডিকেল মেডিকেল ক্লিয়ারেন্স বানিয়ে দেবে, এবং পুলিশ ক্লিয়ারেন্স আপনি 3 দিন পর কালেক্ট করতে পারবেন বেইজিং থেকেই। ওয়াও, নাইস, থ্যাংক ইউ সো মাচ। আহ, ধন্যবাদ ভাইয়া। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে রয়েছি। আশা করি আজকের আলোচনার মাধ্যমে আমাদের বাংলাদেশি শিক্ষার্থীরা উপকৃত হয়েছেন। আমি আবারও মনে করিয়ে দিতে চাই, বিসিওয়াইএস এ বেস সেন্ট্রাল ট্রেনিং একাডেমি প্রতি বছর স্কলারশিপ সম্পর্কিত ওয়েবিনার ও পরবর্তীতে পার্সন টু পার্সন সহায়তা করার উদ্যোগ নিয়েছে, যেখানে সিএসসি, টাইপ এ, বি, আনসো, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট সহ আরো বিভিন্ন স্কলারশিপ ও আবেদনের পুরো প্রক্রিয়া, ডকুমেন্ট প্রস্তুতি, সুপারভাইজারের সাথে যোগাযোগ, স্টাডি প্ল্যান, রিসার্চ প্রপোজাল সহ যাবতীয় সকল কিছু নিয়ে সহায়তা করা হবে। তাই বিসিওয়াইএস এর সাথে থাকুন। বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট www.bcysA.org তে। আর নিয়মিত আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজে। এবারে ওয়েবিনারের আমরা একেবারে শেষ পর্যায়ে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বিসিওয়াইএস এর সম্মানিত সভাপতি জনাব জান্নাতুল আরিফ ভাইকে। আজকের ওয়েবিনারে উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে এবং বিসিআইসির পক্ষ থেকে অনেক বেশি অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি আজকের এই প্রোগ্রাম থেকে আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন। আজকের এই প্রোগ্রামের আপনাদের যদি আরো কোশ্চিন থাকে, আমি আশা করব যে আপনারা আমাদের বিসিআইসির ফেসবুক পেজে আপনারা সেই কোশ্চিনটা করবেন। আমাদের এক্সিকিউটিভ বোর্ড মেম্বার, ক্যাম্পাস অ্যাম্বাসিডর এবং অ্যাসোসিয়েট টিম মেম্বার আছে, তারা আপনাদেরকে বিশেষজ্ঞ উত্তর দেবে। একই সাথে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখতে চাই, যারা এবার নতুন অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তারা এখন থেকেই প্রস্তুতি নেবেন, কারণ কম্পিটিশন অনেক বেশি বেড়ে গেছে এবং আপনার নিজের প্রস্তুতি সহায়ক হবে কিভাবে আপনি আগামী দিনে চায়নাতে স্কলারশিপটা পেতে পারেন। সো আমার কাছে মনে হয় যে আপনারা দেরি করবেন না। আজকের ওয়েবিনারের ভিডিওটা আমরা আজকে অথবা আগামীকাল মর্নিং এর ভিতরে আমরা আপলোড দিব। এই ভিডিওটা দেখে আপনারা আরেকবার দেখেন, বারবার দেখেন। এখানে যে পরিমাণে ইনফরমেশন আছে, যদি আপনারা শুধু এই ভিডিওর ইনফরমেশন গুলো নিজে নিজে একটু বুঝে করতে পারেন, তাহলে আপনাদের স্কলারশিপ পাওয়া অনেক বেশি ইজি হবে। আজকের এই দীর্ঘ ওয়েবিনারে সবার উপস্থিতি আমাদেরকে আমরা আশান্বিত হয়েছি, এবং আগামী দিনেও আমাদের বিসিআইসির পক্ষ থেকে এরকম আরো অনেক বেশি আমরা প্রোগ্রাম করব ইনশাল্লাহ। সেই সাথে আমাদের সাথে যুক্ত থাকেন এবং সবার সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করছি। সবাই ভালো থাকবেন। বিসিআইসির পক্ষ থেকে আবার অভিনন্দন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাইয়া। পরবর্তী ওয়েবিনার পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।